নমস্কার, আমি সায়ন্তন রয়েছি তোমাদের সাথে। তোমরা শুনছো ফিকশন হান্ট। আমাদের চ্যানেলের সমস্ত গল্প শুনতে এক্ষুনি সাবস্ক্রাইব করো আমাদের ইউটিউব চ্যানেলে। বেল আইকনে ক্লিক করতে ভুলো না সমস্ত গল্পের আপডেট এবং নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আজ তোমরা শুনবে লেখিকা তনিমা সাহার কলম থেকে একটি ভয়ের গল্প, মূর্তির মাটি। আজকের গল্প পাঠে রয়েছে আমি সায়ন্তন। শুনতে থাকো ফিকশন হান্টের আজকের বিশেষ নিবেদন, লেখিকা তনিমা সাহার কলম থেকে মূর্তির মাটি। অখণ্ড ভারত শিল্প নৈপুণ্য এবং ভাস্কর্য সংঘের পক্ষ থেকে আজ উত্তরবঙ্গের আর্ট মেলায় একটা অসাধারণ ভাস্কর্য মেলার আয়োজন করা হয়েছে। 3 দিন ব্যাপী এই মেলা চলবে। এখানে যে শুধুমাত্র মাটির তৈরি ভাস্কর্যের উপস্থাপনা করা হচ্ছে এমনটা নয়, কাঠ, বাঁশ, এমনকি ধাতব পাত দিয়ে বানানো ভাস্কর্য উপস্থাপনা করা হয়েছে। মেলায় উপস্থিত সমস্ত শিল্পীরাই অত্যন্ত সুচারু, অত্যন্ত কৌশলী। কিন্তু 3 দিন ব্যাপী চলা এই মেলাতে সবচেয়ে বেশি নজর কাড়ে 16 বছরের এক তরুণ শিল্পী অপূর্ব হালদার। অপূর্বের নামের পরের উপাধিটা পিতৃদত্ত নয়, ওটা প্রদে উপাধি। তবে সেই মেলাতে সকলের প্রশংসা কুড়িয়ে অপূর্ব হালদার সেরা শিরোপা পায় এবং পুরস্কার হিসেবে পায় শহরের স্বনামধন্য সংস্থা দ্য আর্টি ক্রাফটসে। এর পরের কয়েকটা বছর অপূর্বর স্বপ্নের মতো কাটে। তার বানানো প্রতিটা স্কাল্পচার, মেটাল আর্ট বা পেন্টিং সমস্ত আর্ট লাভারদের খুব ভালো লাগে। দেখতে দেখতে চোখের সামনে দিয়ে 10টা বছর কেটে গেল। সেই 16 বছরের তরুণ আজ 26 বছরের এক তরতাজা যুবক, শহরের একজন নামি দামি শিল্পী। তার প্রাপ্তির ঝুলিতে রয়েছে বহু পুরস্কার। তার হাতের কাজের প্রশংসক শুধু যে শহরেই আছে তা নয়, গোটা দেশের কোনায় কোনায় তার প্রশংসক এবং অনুসারীতে ভরা। সবার একটাই প্রশ্ন, শিল্পী অপূর্ব হালদারের পরবর্তী প্রজেক্ট কবে আসবে? কিন্তু শিল্পী কোনোভাবেই ক্লু দিচ্ছেন না। অপূর্ব, তোর ফোনটা বাজে, আমি কি তোর ফোনটা নিয়ে আসবো? হরিতোষ কথাটা বলে জিজ্ঞাসু দৃষ্টিতে অপূর্ব হালদারের দিকে তাকিয়ে থাকে, কিন্তু কথাটা অপূর্বর কানে গেল কি না সেটা হরিতোষ বুঝতে পারল না। সে আরেকবার গলাটা বাড়িয়ে বলে, অপূর্ব, ফোনটা। যা এখান থেকে। তুই কি বুঝতে পারছিস না যে আমি এখন কারোর সাথে কথা বলতে চাইছি না? কথা যদি বলতেই হতো তাহলে তো ফোনটাই সঙ্গে রাখতাম। চলে যা, বেরো এখান থেকে। হরিতোষকে কথাটা শেষ করতে না দিয়ে তার উপর ঝাঁঝিয়ে ওঠে অপূর্ব। অপূর্বর থেকে এরকম ব্যবহার হরিতোষ কখনো পায়নি। মাথাটা নামিয়ে হরিতোষ ঘর ছেড়ে বেরিয়ে আসার সময় আরও একবার পেছন ফিরে তাকায়। মনে মনে আফসোস করে বলে, স্যারের কত শখ করে সাজানো ঘরটায় আজ কি দশা হয়েছে। বিছানার চাদর ওলট পালট, মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে আছে ছেঁড়া কাগজ, ভাঙা পেন্সিল, চলকে পড়া রঙের ক্যান, তুলি আর ভাঙা একটা ক্যানভাস। ঘরের দেওয়ালে যেখানে সেখানে কালি আর রঙের দাগ। এত অগোছালো ঘরদোর, তাও আবার অপূর্বর মতো অত গোছানো মানুষের কোনোদিন এরকম অবস্থা হবে তা সে বিশ্বাসযোগ্যই নয়। কথাগুলো ভাবতে ভাবতে হরিতোষ ঘর ছেড়ে বেরিয়ে আসার সময় তার চোখ বেয়ে জল গড়িয়ে পড়ে। ওদিকে হরিতোষের সাথে বাজে ব্যবহার করে তাকে ঘর থেকে বের করার পর অপূর্ব ধপ করে বিছানায় বসে দুহাতে মুখ ঢেকে ফুঁপিয়ে ওঠে। নিজেকে ধিক্কার জানিয়ে বলে, ছি ছি, এ কীরকম ব্যবহার করলাম আমি হরিতোষের সাথে? আমি আমি এতটা নিম্নগামী কি করে হয়ে গেলাম? এটা কি সত্যিই আমি কি অমানুষ হয়ে যাচ্ছি? না না, আমাকে হরিতোষের কাছে ক্ষমা চাইতে হবে। কথাগুলো ভাবা মাত্র অপূর্ব ঘর থেকে বেরিয়ে আসে। কিন্তু ঘর থেকে বেরিয়ে আসতে গিয়ে হঠাৎ তার মাথাটা ঘুরছে। টাল খেয়ে নিচে লুটিয়ে পড়ার আগেই হরিতোষ এসে ধরে নেয় তাকে। উদ্বিগ্ন স্বরে হরিতোষ বলে, অপূর্ব, তুই তুই ঠিক আছিস তো? তুই তুই এদিকে, হ্যাঁ, সোফাটায় বস, আমি তোর জন্য জল নিয়ে আসছি। কথাটা বলেই হরিতোষ ডাইনিং টেবিলের উপর রাখা জগ থেকে খানিকটা জল গ্লাসে ঢেলে অপূর্বর হাতে দিয়ে বলে, এ না অপূর্ব, জল খা। হ্যাঁ, আস্তে আস্তে খা, আস্তে আস্তে। খানিকটা জল খেয়ে অপূর্ব ছলো ছলো চোখে হরিতোষের দিকে তাকিয়ে থাকে। হরিতোষ অপূর্বর হাত থেকে গ্লাস নিয়ে সরিয়ে রেখে বলে, আচ্ছা, এখন কি ঠিক লাগছে? আমি কি একবার ডাক্তারবাবুকে খবর দেবো? অপূর্ব হরিতোষের হাত দুটো শক্ত করে ধরে কাঁপা কাঁপা স্বরে বলে, আমি খুব খারাপ, তাই না হরিতোষ? আমি কি করে তোর সাথে এত বাজে ব্যবহার করতে পারি? আমার পরিবার,
বন্ধু বলতে তো শুধু তুইই আছিস, সে তোর সাথেই। কথাটা শেষ করতে পারে না অপূর্ব, সে ডুকরে কেঁদে ওঠে। অপূর্বর এরকম মানসিক অবস্থা দেখে হরিতোষের মনটাও কোকিয়ে ওঠে। এই আজ থেকে তো সে অপূর্বকে চেনে না। সেই কোন ছোটবেলায় ফাদার ডিসুজার শেল্টারের বাইরে একটা ছেলেকে অজ্ঞান অবস্থায় পাওয়া গেছিল। ফাদার পাশেরই একটা চার্চের পাদ্রী ছিলেন, সামান্য কটা পয়সা পেতেন। তিনি একা মানুষ ছিলেন, নিজে একটা দুকামরার কাঠের বাড়িতে থাকতেন। ফাদার বাড়িটা নিজের হাতেই বানিয়েছিলেন। নিজের এই বাড়িটাকে ফাদার বলতেন গডস শেল্টার। তার কাছে হরিতোষ সহ আরও 2-1 বাচ্চা থাকতো। তারা অবশ্য বলতো ফাদার্স শেল্টার। ফাদার নিজের যৎসামান্য উপার্জনের চেষ্টা করতেন তাদের পড়াশোনা, হাতের কাজ বা অন্য কোনো কিছু শেখানোর জন্য। ছেলেটাকে যখন পাওয়া গেল তখন সে নিজের নাম ধাম সব ভুলে গিয়েছিল। ফাদার তাকে তখন শেল্টারে থাকতে দিলেন। ফাদারের শেল্টারে আসলে সবাই তারা ওরকমই ছিল। কেউ অবহেলিত, কাউকে হয়তো তৃতীয় লিঙ্গ হওয়ার কারণে তার পরিবার মেনে নেয়নি, বা হয়তো কেউ কোনো কারণে পরিবার থেকে হারিয়ে গেছে। অনেকটা অনাথ আশ্রমের মতোই ছিল শেল্টারটা। কিন্তু ফাদারের অনাথ আশ্রম কথাটায় প্রবল আপত্তি ছিল। তিনি সবসময় বলতেন যে আমরা সবাই ওই সর্বশক্তিমানের সন্তান, আর তিনি সব সময় আমাদের সাথেই আছেন। তাহলে আমরা অনাথ কিভাবে হলাম? অনাথ মানে তো নাথহীন, অর্থাৎ যার কোনো রক্ষাকর্তাই নেই। কিন্তু যখন সর্বশক্তিমানই আমাদের জীবনযাপন করার মতো সব কিছু দিচ্ছেন, তখন আর চিন্তা কি? ফাদারের এই কথাগুলো ওখানে থাকা সবার খুব ভালো লাগতো। ছেলেটি একটু সুস্থ হওয়ার পর একদিন ফাদার দেখেন যে বাড়ির বাইরে পড়ে থাকা মাটির তাল দিয়ে ছেলেটা খুব সুন্দর মূর্তি বানাচ্ছে। হরিতোষের সেই শেল্টার থেকেই অপূর্বের সাথে বন্ধুত্ব। হরিতোষও ছবি আঁকত, তবে নিজে আঁকার চেয়ে অপূর্বকে কাজে উৎসাহ দিতে ভালোবাসত বেশি। অপূর্ব হরিতোষকেই আঁকড়ে ধরেছিল। অপূর্বের কাতর চেহারাটা দেখে হরিতোষের বুকটা মুচড়ে ওঠে। সে দুহাতে অপূর্বকে বুকে জড়িয়ে বলে, ভাই তুই খারাপ না, তোর সময়টা খারাপ চলছে, চিন্তা করিস না। জানিস ফাদার ডিসুজা থাকলে এখন কি বলতো? বলতো যে মা প্রিটি চাইল্ড, লেট দ্য টাইম ব্লো। এটা শুধুই সময়, তুমি নিজের ওপর থেকে বিশ্বাস করা ছেড়ো না। আমিও তোকে সেই কথাটাই বলবো ভাই, নিজের ওপরে বিশ্বাস রাখ। নিজেকে একটু সামলে নিয়ে অপূর্ব বলে, কিন্তু আমি যে পারছি না। চোখ বন্ধ করলেই চোখের সামনে কি সব হিজিবিজি ভেসে ওঠে, কোনো কিছু আর কল্পনায় আসে না। আমি যে আর নতুন কি করব কিছুই বুঝতে পারছি না। মাথাটা কেমন একটা খালি হয়ে গেছে, নিজেকে পাগল পাগল মনে হচ্ছে। হরিতোষ বেশ শান্ত স্বরে বলে, যখন কাজের চাপ বেড়ে যায় তখন এমনটা হয়। তুই একজন শিল্পী, একজন শিল্পীর চোখ সব কিছুতেই শিল্প খুঁজে পায়, কিন্তু নতুন কিছু ভাবনার জন্য সদা ব্যস্ত দৃষ্টি আর এই চিন্তা ভাবনাকে একটু বিরাম দিতে হয়, একটু বিশ্রাম দিতে হয়। তোর মনে আছে তুই শেষ কবে ছুটি নিয়েছিলি? আমার মনে হয় তোর কোথাও একটা থেকে ঘুরে আসা উচিত। আমি নিশ্চিত তুই এই সমস্যার থেকে খুব তাড়াতাড়ি বেরিয়ে আসতে পারবি। হতাশ স্বরে অপূর্ব বলে, তুই তো জানিস আমি গত 3 মাস ধরে ইন্সপিরেশনের জন্য কত কিনা করেছি। জার্নাল ঘাটা, সিনেমা দেখা, খেয়ালহীনভাবে ঘুরে বেড়ানো। যদি এই ছুটি নেওয়াটাও কাজে না আসে, যদি আমি আর কখনো ক্রাফট তৈরি করতে না পারি। হরিতোষ এবার হালকা ধমক দিয়ে বলে, তুই এবার আমার কাছে কিন্তু মার খাবি ভাই। ওরে শিল্প তোর রক্তে আছে। তুই তখন থেকে ভাস্কর্য তৈরি করতে পারতিস যখন তুই নিজেকেও ভুলে গেছিলিস, সেই কোন ছোটবেলার কথা। আচ্ছা শোন, ওসব বাদ দে। আমার মনে হয় তোর কটা দিন কোথাও একটা থেকে ঘুরে আসা উচিত। আর এসব মিডিয়া ফিডব্যাক একদম পাত্তা দিবি না। আচ্ছা তুই একটু বস, আমি এক্ষুনি আসছি। কথাটা বলে হরিতোষ চলে গেল। কিছু পরেই হরিতোষ 2টো ট্রাভেল ম্যাগাজিন আর 2 কাপ চা নিয়ে এসে অপূর্বর পাশে বসল। অপূর্ব এখন অনেকটাই স্বাভাবিক। 1 কাপ চা অপূর্বর দিকে এগিয়ে দিয়ে হরিতোষ বলল, আচ্ছা গত মাসে এই ম্যাগাজিনগুলোর দুর্দান্ত কিছু ট্যুরিস্ট ডেস্টিনেশনের নাম ছিল, একটু অফবিট ডেস্টিনেশন। আমার মনে হয় এগুলো তোকে সাহায্য করবে। চায়ে একটা চুমুক দিয়ে অপূর্ব ম্যাগাজিন 2টো টেনে নেয়। চা শেষ করে একটু কাকুতির স্বরে অপূর্ব হরিতোষকে বলে, তুই যাবি তো আমার সাথে? হরিতোষ হাতে ধরা কাপটা নামিয়ে রেখে বলে, হ্যাঁ না, আমি যাব না, তোকে একাই যেতে হবে। নিজের সাথে একটু সময় কাটা, তাহলে দেখবি তুই নিজেকে খুঁজে পাবি। হরিতোষের কথাগুলো শুনে অপূর্ব মাথা নামিয়ে নেয়। মনে মনে বলে, হয়তো হরিতোষ ঠিকই বলছে, আমার একা যাওয়াই উচিত। হারিয়ে ফেলা নিজেকে আবার খুঁজে নেওয়ার একটা শেষ চেষ্টা তাকে যে করতেই হবে। ট্রাভেল ম্যাগাজিন 2টো ঘেঁটে
একটা জায়গা অপূর্বর খুব পছন্দ হয়। জায়গা পছন্দ হওয়ার সর্বপ্রথম কারণ হলো জায়গাটা একটা জঙ্গলের মধ্যে, আর দ্বিতীয় কারণটা জায়গাটার নাম। জায়গাটার নাম হলো মূর্তিমাটি গাঁও। জায়গাটার নামটা পড়ার পরেই তা অপূর্বকে ভীষণ টানতে থাকে, যেন কি একটা ভীষণ টান রয়েছে তার ওই জায়গাটার প্রতি। এতদিন পর্যন্ত হরিতোষই অপূর্বর সব কিছু গুছিয়ে দিত, আবার অপূর্বকেও সামলাতো। হরিতোষ একজন মনের মতো মানুষ। হরিতোষের মতো এমন একটা হীরের হৃদয়ের মানুষ যদি কারুর জীবনে থাকে, তাহলে তার জীবন নিঃসন্দেহে কণ্টকবিহীন হবে। অপূর্ব তাই হরিতোষ ছাড়া কিছু ভাবতেই পারে না। কিন্তু হরিতোষ এবার কড়াভাবে বলে দিয়েছে যে এই ট্রিপটা তাকে একা তো যেতেই হবে, উপরন্তু ট্রিপের যাবতীয় গোছগাছ তার নিজেকেই করতে হবে। অগত্যা হরিতোষ যে ম্যাগাজিনে ওই ডেস্টিনেশনটার খোঁজ পেয়েছিল, তার অফিসে অপূর্ব ফোন করে যাবতীয় তথ্যাদি জেনে নেয়। অপূর্ব জানতে পারে যে মূর্তিমাটি গ্রামটা জঙ্গলে হলেও সেখানে কোনো ফরেস্ট বাংলো নেই, কিন্তু গ্রামবাসীরা সেখানে একটা খুব সুন্দর 2 কামরার বাড়ি বানিয়ে রেখেছে, আর সেই বাড়িটা সাজিয়েছে তাদেরই হাতের তৈরি রং বেরঙের মূর্তি, অনুকৃতি, প্রতিকৃতি এবং মাটির তৈরি বিভিন্ন ঘর সাজানোর জিনিস দিয়ে। বাড়িটার দরজা, জানলা এবং আসবাবপত্র তৈরি হয়েছে জঙ্গল থেকে পাওয়া কাঠ থেকে, এবং তা বানিয়েছে খোদ গ্রামবাসীরাই। জায়গাটার বিবরণ পড়েই অপূর্ব সেখানে যাওয়ার জন্য আগ্রহী হয়ে ওঠে। তবে আরও কিছু একটা টান ছিল যা ওকে ওই জায়গায় যাওয়ার জন্য উৎসাহ দিচ্ছিল। যথাসময়ে অপূর্ব টিকিট কেটে বসে পড়ে ট্রেনে ঘণ্টা 5 যাত্রার পরেই অপূর্ব পৌঁছয় মূর্তিমাটি গ্রামে। যেখানে স্টেশন থেকে নামলো, সেখানে নেমেই অপূর্ব প্রচণ্ড অবাক হয়ে গেল। স্টেশনে নামার পরেই অপূর্বকে যেটা সবচেয়ে বেশি হতবাক করেছিল তা হলো স্টেশনের কারুকার্য। চারিদিকে এত সুন্দর মাটির প্রতিকৃতি রয়েছে যে সেটা স্টেশনে নামা প্রত্যেকটা যাত্রীর মনেই একটু হলেও ভালো লাগার ছাপ ফেলবে। স্টেশনে যে বসার বেঞ্চগুলো আছে সেটাও মাটির বানানো, আর তাতে বড় সুন্দর করে রং করা। প্রতিটা রঙিন ওয়েটিং বেঞ্চে এক একটা কল্পিত বিষয় আঁকা রয়েছে। কোনোটায় পাতায় ভরা গাছের ডাল, কোনোটায় বা ফুলের বাগান, কোনোটায় আবার সুদূর বিস্তৃত সবুজ মাঠ। অপূর্ব অবাক হয়ে দেখে, না, এই আঁকাগুলোতে কোনো বাহারি কাজ নেই। ভীষণ সোজা সাপটা সহজ সরলভাবে শিল্পী নিজের ভাবটা ফুটিয়ে তুলেছে। অপূর্ব অনেক রকম কাজ করেছে, অনেক রকম আধুনিক পদ্ধতিতেও কাজ করা সে শিখেছে। তবে কি অত্যাধুনিকতার ছোঁয়ায় সে তার আদি অকৃত্রিম শৈলীকে ভুলে গেছে? তাই কি তার সাথে এইসব হচ্ছে? হয়তো তাই, সেই জন্যই হয়তো সে নিজেকে হারিয়ে ফেলেছে। কিন্তু আর নয়, এবার তার নিজেকে খুঁজে নেওয়ার পালা। অপূর্ব স্টেশন থেকে মূর্তিমাটি গ্রামে আসার পথে এইগুলোই ভাবছিল। অপূর্ব গ্রামে আসার জন্য একটা ঠেলা রিক্সা নিয়েছিল। গ্রামে ঢুকে অপূর্ব দেখল যে সেখানে কয়েক ঘর গ্রামবাসী মাত্র। অপূর্বর একটু অবাক লাগলো একটা বিষয়। ছোট গ্রাম সে না হয় ঠিক আছে, কিন্তু এত কম সংখ্যক গ্রামবাসী কেন? অপূর্ব গ্রামবাসীদের তৈরি গেস্ট হাউসে ঢুকে আরও এক দফা অবাক হলো। এত সুন্দর করে গেস্ট হাউসটা সাজানো যে তা দেখে যে কেউ হতবাক হয়ে যাবে। কেউ বিশ্বাসই করতে চাইবে না যে এই গোটা প্রজেক্টটা এখানকার গ্রামবাসীরা নিজেদের হাতে বানিয়েছে। কি অসম্ভব সাধারণ আর সারল্যে ভরা প্রতিটা কাজে, কিন্তু একই সাথে কি অসাধারণ নৈপুণ্য। অপূর্বর মনে হয় যে সে অনেক দিন পর যেন ভালোভাবে শ্বাস নিতে পারছে। তাহলে কি এটাই এতদিন মিসিং ছিল? বাবু শুনছেন? অপূর্ব এতটা বিভোর হয়ে গেস্ট হাউসটা ঘুরে ঘুরে দেখছিল যে হঠাৎ পেছন থেকে ডাক শুনে খানিকটা চমকে উঠেছিল। পেছন ঘুরে সে দেখে বছর 16-17 একটা ছেলে তার দিকেই তাকিয়ে আছে। অপূর্ব কিছুটা অবাক হয়ে ছেলেটার দিকে তাকায়। চোখ মুখে একটা গ্রাম্য সারল্য, অথচ একটা অদ্ভুত দ্যুতি আছে তার মধ্যে। অপূর্বকে অমনভাবে তাকিয়ে থাকতে দেখে ছেলেটা আবার বলে ওঠে, বাবু। অপূর্ব এবার খানিকটা অপ্রস্তুত হয়ে বলে, আমাকে কিছু বলছো বুঝি? ছেলেটি বলে, হ্যাঁ বাবু, সেই কখন থেকে আপনাকেই ডেকে যাচ্ছি, আপনি তো শুনছেনই না। একটু হেসে অপূর্ব বলে, সরি বাবু, আমি একদমই শুনতে পাইনি। বলো, কি বলছিলে? আচ্ছা দাঁড়াও, আগে তোমার নামটা শোনাও। কি নাম তোমার? ছেলেটি এবার হেসে উঠল। কি সারল্যে ভরা তার মুখখানি, বড্ড মায়া মাখা একজোড়া গভীর চোখ। ছেলেটি বলে, আমার নাম রাজু মূর্তিকার বাবু। মূর্তিকার?
এরকম কারোর পদবি হয় বলে তো আগে শুনিনি। রাজু এবার একটু জোরে হেসে উঠে বলে, আমাদের গ্রামের সবারই পদবী মূর্তিকার। আমরা যে মাটি বা কাঠ বা বাঁশ দিয়ে মূর্তি বানাই। অপূর্ব আরও অবাক হয়ে বলে, আমরা মানে? তুমিও মূর্তি বানাও বুঝি? রাজু তাড়াতাড়ি বলে ওঠে, না না বাবু, আমি মূর্তি বানাই না। অপূর্ব তখন জিজ্ঞেস করে, তা কি করো তুমি রাজু? আমি রং বানাই। রাজুর তড়িৎ উত্তর। ওরা দুজন কথা বলতে বলতে শোয়ার ঘরে চলে এসেছে। গেস্ট হাউসটার দুটো ঘরের মধ্যে একটা শোয়ার ঘর আর একটা বৈঠকখানা। বৈঠকখানার এক পাশেই একটা পার্টিশন দিয়ে রান্নাঘর। রান্নাঘরটায় থালা বাসনের পাশাপাশি আনাজপাতি সব কিছু গোছানো আছে। শোয়ার ঘর লাগোয়া স্নানঘর এবং টয়লেট ছিমছাম অথচ সুন্দর পরিপাটি করে গোছানো। বেডরুমে ঢুকে ব্যাগটা কাঁধ থেকে রাখতে রাখতে রাজুকে প্রশ্নটা করেছিল অপূর্ব। রাজুর উত্তরটা শুনে চট করে ঘুরে অপূর্ব বলে, রং বানাও মানে? রাজু হাসি মুখে বলে, মানে এই ফুল পাতা গাছ থেকেই রং বানাই। একটু থেমে রাজু আবার বলে, আপনি কি করেন বাবু? একটু হতাশার নিঃশ্বাস ফেলে অপূর্ব বলে, আমিও একজন আর্টিস্ট, কিন্তু এখন আর কিছু তৈরি করতে পারি না। শেষের কথাটা অপূর্ব মিনমিনিয়ে বলে। রাজু কিছু বুঝতে পারে না, তবে এইটুকু বোঝে যে অপূর্বর মনটা ভালো নেই। সে কিছু বলতে যাবে, ঠিক সেই সময় বাইরে থেকে আওয়াজ এলো, রাজু, রাজু রে। রাজু ঘরের ভেতর থেকে বলল, যাই মা। তারপর অপূর্বের দিকে তাকিয়ে বলল, মা এসেছে, আপনি একটু বসুন বাবু, আমি মাকে নিয়ে আসি। একটু পরেই রাজুর সাথে একজন বছর 40 কি 42-এর মাথায় ঘোমটা দেওয়া মহিলা অপূর্বর ঘরে ঢোকে। অপূর্বকে দেখে নমস্কার জানিয়ে বলে, বাবু, আমি রাজুর মা সুধা মূর্তিকার। আপনি এখানে যতদিন থাকবেন আপনার সমস্ত রান্নাবান্না, ঘরদোর পরিষ্কার সব আমিই করে দেব। অপূর্ব বেশ খুশি হয়। অবশ্য সেই ট্রাভেল ম্যাগাজিনটায় এমনটাই বলা হয়েছিল যে যারাই এই মূর্তিমাটি গ্রামে ঘুরতে আসে তাদের যাবতীয় দেখাশোনা গ্রামেরই কেউ না কেউ করে। অপূর্ব সুধাকে উদ্দেশ্য করে বলে, আমি আপনাকে কি বলে ডাকবো? সুধা একগাল হেসে উত্তর দেয়, আপনি না হয় আমাকে সুধা মাসি বলেই ডাকবেন। অপূর্ব ঘাড় নেড়ে হ্যাঁ বলে। সে জানে এরকম গ্রাম্য জায়গায় সবাই সবাইকে এমন আপনি আগে করেই কথা বলে। এমনকি সহোদরারাও অনেক সময় একে অপরকে আপনি বলে ডাকে। তাই এই বিষয়ে অপূর্ব কিছু আর বলে না। সুধা রাজুকে বলে, তুই বাবুকে কথাটা বলেছিস? এক হাত লম্বা জিভ বের করে রাজু মাথায় হাত রেখে বলে, এ বাবা, একদম ভুলে গেছি। অপূর্ব খানিকটা অবাক হয়ে বলে, কি কথা? সুধা আঁচলটা কোমরে গুঁজে বলে, আরে বিশেষ কিছু না বাবু, কথাটা হলো যে কদিন আপনি এখানে থাকবেন সেই কদিন আপনার সমস্ত দেখাশোনার দায়িত্ব সব আমাদের পরিবারের। আসলে একবার এক একটা পরিবারের পালা আসে, এবার অতিথি সৎকারের পালা আমাদের পরিবারের। আমি আপনার খাওয়া দাওয়া আর ঘরদোর পরিষ্কার করব। রাজু আপনার 5 মাস খাটবে। অপূর্ব সুধার কথাটা শুনে বলে, আচ্ছা বেশ। সুধা রান্নাঘরে যেতে যেতে বলে, বাবু আপনি পরিষ্কার হয়ে নিন, আমি ততক্ষণে একটু কিছু রান্না করে দিই। রাজুও সুধার সাথে যেতে যেতে বলে, জানো মা, এই বাবুও শিল্পী, ওই যে আর্টিস্ট বলে না, সেইটা। বাহ, এ তো দারুণ ব্যাপার। তাহলে আপনার তো এখানে খুব ভালো লাগবে। এখানে আমরা সবাই শিল্পী, আপনার এখানে ভালো লাগবে। অপূর্ব কিছু না বলে সোজা স্নান ঘরে চলে যায়। সেই সকালে অপূর্ব বেরিয়েছিল। এখানে পৌঁছতে পৌঁছতে দুপুর গড়িয়ে গেছে। সঙ্গে কিছু শুকনো খাবার নিয়ে এসেছিল। অবশ্য হরিতোষী জোর করে খাবারের প্যাকেটগুলো ব্যাগে ঢুকিয়ে দিয়েছিল। এই কদিন তো আর খিদেও পেত না তার, কিন্তু এখানে আসার পর থেকে তার বেশ ভালো লাগছে। বড্ড চেনা লাগছে জায়গাটা, যেন কোনো এক সময় সে এখানে ছিল। কিন্তু এটা যে তার মনের এক অলীক কল্পনা ছাড়া আর কিছুই নয়, সেটা অপূর্ব বেশ ভালোভাবেই জানে। স্নান সেরে খেতে বসে অপূর্ব অবাক হয়ে যায়। এত অল্প সময়ে এত কিছু কি করে আয়োজন করতে পারলেন তিনি? অপূর্ব বলে, কি করেছেন সুধা মাসি? এত কে খাবে? সুধা কিছুটা বিগলিত হয়ে বলে, কোথায় আর তেমন আয়োজন বাবু,
একটু বিউলির ডাল, আলু পোস্ত, একটু ঢেঁকির শাক নারকেল কোড়া দিয়ে, আর ঘরে পাতা দই। আপনি কি মাছ খান তাও তো জানি না। আপনি আমাকে বলে দিন, আমি তাহলে আগামীকাল হাট থেকে আনিয়ে নেব। অপূর্ব খেতে খেতে প্রশ্ন করে, এখানে কোথায় হাট বসে? এই কথাটার উত্তর রাজু দেয়। হাট তো সেই স্টেশনের কাছে বসে। আচ্ছা বাবু, আমি এখন যাই, আপনি খেয়ে দিয়ে একটু বিশ্রাম নিন, আমি বিকেলে আবার আসব। অপূর্ব হালকা হেসে মাথা নাড়িয়ে সম্মতি দিতেই রাজু ছুটে বেরিয়ে গেল। অপূর্ব খেয়ে উঠলে সুধা সব পরিষ্কার করে নিয়ে বাসনপত্র ধুয়ে নেয়। এখানে আধুনিক যুগের মতো আলমারি নেই, তার পরিবর্তে আছে আলনা। ভেতরে পড়ার জামা কাপড়গুলো সব ব্যাগে রেখে বাকি জামা কাপড় অপূর্ব আলনায় গুছিয়ে রাখল। সুধা কাজ সেরে যাওয়ার সময় অপূর্ব হাঁক দেয়। সুধা মাসি! সুধা এগিয়ে এসে বলে, কিছু বলছিলেন বাবু? হ্যাঁ, বলছিলাম যে আগামীকাল যখন সকালে হাটে যাবেন তখন আমিও সঙ্গে যাব। সুধা হেসে বলে, ঠিক আছে, আমি রাজুকে বলে দেব আপনাকে সঙ্গে করে নিয়ে যেতে। আপনি এবারে একটু বিশ্রাম করুন, আমি ও বেলা এসে রাতের রান্না করে দেব। অপূর্বর একটু ক্লান্তি লাগছিল ঠিকই, কিন্তু তখন তার ঘুমোতে ইচ্ছে হলো না। অপূর্ব সঙ্গে করে 2-1 বই এনেছে, তার থেকেই বেছে একটা বই সে পড়তে শুরু করল, দ্য পিনাকল স্টোরি অফ রবি ভার্মা। রবি ভার্মা ছিলেন খ্রিস্টীয় 1800 শতাব্দীর এক আলোড়নকারী শিল্পী। তিনি কখনো প্রথাগতভাবে ছবি আঁকা শেখেননি। বিভিন্ন জায়গায় আঁকা দেখে বই পড়ে তিনি ছবি আঁকা শিখেছিলেন। তার আঁকার শৈলীকে এতটা মান্যতা দেওয়ার কারণ হল সেই তিনি একমাত্র শিল্পী ছিলেন যিনি ভারতীয় শিল্পশৈলীর সাথে পাশ্চাত্যের শিল্পশৈলীর মিশ্রণ ঘটিয়ে এক নতুন শিল্প ঘরানার উদ্ভাবন করেছিলেন। অপূর্ব নিজেও একজন প্রথাগত শিক্ষাবিহীন শিল্পী। দেখে দেখে পড়ে পড়ে সে ছবি আঁকা বা ভাস্কর্য নির্মাণ করা শিখেছে। বইটা পড়তে পড়তে তার চোখটা লেগে গিয়েছিল। সে তখন স্বপ্ন দেখতে শুরু করে। স্বপ্নে নিজেকে সে এক অদ্ভুত জায়গায় আবিষ্কার করে। জায়গাটা একটা জঙ্গলের মতো, কারণ জায়গাটার চারিদিকে যেন এলোমেলোভাবে কিছু গাছ লাগিয়ে দেওয়া হয়েছে জায়গাটাকে একটা জঙ্গলের রূপ দেওয়ার জন্য। সেই জঙ্গলের মতো জায়গাটায় অপূর্ব হেঁটে যাচ্ছে। কোথায় যাচ্ছে সেটা সে জানে না। হঠাৎ কোত্থেকে একপাল কুয়াশা এসে চারিদিক ঢেকে দেয়। অপূর্ব সেই কুয়াশার মধ্যেও হাঁটতে থাকে, যেন তার হাঁটার ওপর তার নিজস্ব কোনো নিয়ন্ত্রণ নেই। কিছু পরেই কুয়াশা সরে যেতে অপূর্ব দেখে একটা গ্রাম, কিন্তু গ্রামের দিকে পা বাড়াতেই অপূর্ব একটা জোর ধাক্কা খেল, যেন কোনো সুরক্ষিত গণ্ডি রেখাকে অতিক্রম করতে যাচ্ছিল। কিন্তু সেই গণ্ডি রেখা কি তাকে গ্রামে না ঢোকার জন্য ছিল, নাকি যাতে সে যেখানে আছে সেখান থেকে বেরোতে না পারে তার জন্য ছিল? সেটা অপূর্ব বুঝতে পারে না। অপূর্ব আবার হাত পা ঝেড়ে ওঠে, আবার চেষ্টা করে ওই গণ্ডি রেখাকে অতিক্রম করার। এবার আরও জোরে ধাক্কা খায় আর ছিটকে গিয়ে পড়ে খানিকটা দূরে। উফ! অপূর্ব নিজের কোমরটা এক হাত দিয়ে ঘষতে ঘষতে বলে। অপূর্ব দেখে সে নিচে পড়ে আছে। মনে মনে সে ভাবে, সে কি তাহলে এতক্ষণ স্বপ্ন দেখছিল? কিন্তু কিছুতে একটা যে ধাক্কা খেয়েছে সেটা তো ঠিক। এখনও তার শরীর ব্যথা করছে, আর তাছাড়া সে বিছানা থেকেও পড়ে গেছে। আবার বিছানায় উঠে বসতে সে দেখে তার পায়ের গোড়ালি বরাবর একটা গোল দাগ তৈরি হয়েছে। এটা আবার কি হলো? ভারী আশ্চর্য হয় অপূর্ব। নিজের ভাবনার জগতে যখন অপূর্ব তালগোল পাকাচ্ছে, তখন সুধা এসে বলে, উঠে গেছেন বাবু? আপনি তো দরজা হাট করে খোলা রেখে ঘুমিয়ে পড়েছিলেন। রাজু এসেছিল বিকেলে, কিন্তু আপনি ঘুমোচ্ছিলেন বলে আপনাকে আর ডাকিনি। দরজাটা আবজে রেখে চলে যায়। আমি তো 2-3 বার টোকা দিলাম দরজায়, কিন্তু আপনি খুললেন না দেখে আমি দরজাটা ঠেলে ঢুকলাম। ঘরের আলো জ্বালালাম। এই তো আমার রান্না হয়ে গেছে, এক্ষুনি খেতে দিয়ে দিচ্ছি। ভীষণ অবাক হয়ে অপূর্ব জিজ্ঞেস করে, রান্না হয়ে গেছে মানে? এখন কটা বাজে? সুধা একটু হেসে বলে, এই তো রাত 8:30 হলো। কি? আমি এতক্ষণ ধরে ঘুমোলাম, তা সুধা মাসি আমাকে ডাকেননি কেন?
আমাদের এখানে কেউ ঘুমোলে তাকে কেউ ডাকে না, কারণ এখানে সবাই বিশ্বাস করে যে যখন কেউ ঘুমায় তখন সে তার কল্পনার জগতে ঘুরতে যায়। আর একজন শিল্পীর জন্য কল্পনার জগৎ কতটা গুরুত্বপূর্ণ তা তো আপনি জানেনই বাবু। অপূর্বর বেশ লাগে কথাগুলো। বাথরুমের দিকে যেতে যেতে সে বলে, একটু চা করে দেবেন সুধামাসি? হ্যাঁ হ্যাঁ, আপনি যান গিয়ে টেবিলে বসুন, আমি চা করে আনছি। চা খেতে খেতে অপূর্ব ভাবছিল, এমন বেয়াক্কেলের মতো ঘুমিয়ে পড়লাম যে এখন তো বোধহয় রাতে আর ঘুমই আসবে না। সুধা কিছুক্ষণ পর চলে গেল। সুধা অপূর্বকে খাবারটা বেড়ে দিতে চাইছিল, কিন্তু অপূর্বই বারণ করল। যাওয়ার পর সুধা বারবার করে বলে যে কোনো প্রয়োজনে যেন এই জানলা দিয়ে হাঁক দিলেই রাজু চলে আসবে। সুধা চলে গেলে অপূর্ব গিয়ে দরজাটা বন্ধ করতে গিয়ে থেকে যায়। গেস্ট হাউসের সামনে অনেকটা ফাঁকা জায়গা আছে, তারপর কিছু গাছগাছালি, আর তারপর গ্রামবাসীদের পর সাজানো ঘর। অপূর্ব বেশ অবাক হয়। সে আগেও অনেক গ্রামে গেছে, কিন্তু এই গ্রামটা যেন আলাদা আর কিছুটা অদ্ভুত বটে। দরজা বন্ধ করে অপূর্ব বৈঠকখানার একটা চেয়ারে বসে। কি মনে হতে চারকোল পেন্সিলটা আর একটা কাগজ নিয়ে সে বসে। বেশ অনেকক্ষণ পর একটা মোটামুটি আদল চারকোলের আঁচড়ে আঁচড়ে কাগজে ফুটে ওঠে। আজ এতদিন পর সে কিছু একটা আঁকতে পারল। কথাটা ভেবেই অপূর্বর মনটা প্রশান্তিতে ভরে উঠল। এরপর খাওয়া দাওয়া সেরে সে ঘুমোতে গেল। কেন জানি তার আজকে ঘুম পাচ্ছে খুব। অপূর্বর মনে হয় যে সে পরম নিশ্চিন্তে কারুর কোলে মাথা দিয়ে ঘুমিয়ে আছে এবং সে পরম যত্নে তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। অপূর্বর আগে কখনো এমন অনুভূতি হয়নি। কিছুক্ষণের মধ্যেই গভীর ঘুমে সে তলিয়ে যায়। পরদিন সকালে ঘুম ভাঙলে অপূর্ব ব্রাশ সেরে দাওয়ায় এসে বসে। ঠিক সেই সময় রাজু আর সুধা আসে। বাবু, চা বানিয়ে দি? অপূর্ব বলে, হ্যাঁ, কিন্তু সবাই খাবো, আপনি সবার জন্য চা বানান। সুধা বলে, আচ্ছা বাবু। চা খেতে খেতে রাজু বলে, বাবু, চা খাওয়ার পর চলুন আমাদের গ্রামটা দেখে আসবেন। সুধা রান্নাঘর থেকে একটু জোরেই বলে ওঠে, একদম না, সবাই তোর মতো বাউন্ডুলে না। বাবু আগে জল খাবার খাবেন, তারপর যাবেন গ্রাম ঘুরতে। মা ছেলের ঝগড়াটা অপূর্ব অবাক হয়ে তাকিয়ে দেখে। অপূর্বর এমন কোন অভিজ্ঞতা তার জীবনে হয়নি। ওদিকে সুধা আর রাজুর মধ্যে দারুণ ঝগড়া হচ্ছে। অপূর্ব তখন হাসতে হাসতে বলে, আচ্ছা আচ্ছা, জল খাবার খেয়েই না হয় যাব। জল খাবার খেতে খেতে অপূর্ব বলে, আমি যে গতকাল বলেছিলাম আজ বাজার যাব। রাজু তরাক করে লাফিয়ে উঠে বলে, হ্যাঁ চলুন না, আমি তো বাজারেই যাব এখন। বেশ বেশ, চলো তাহলে। জল খাবার খেয়ে রাজু অপূর্বকে নিয়ে বেরোয়। হাটের দিকে যেতে যেতে অপূর্ব দেখতে পায় এক জায়গায় বেশ কিছু পুরুষ জমা হয়ে কিছু বানাচ্ছে। রাজু একটু হেসে বলে, ওরা সবাই গ্রামেরই লোক, ওরা মাটির কাজ করছে, কেউ কেউ তুলির কাজও করছে। অপূর্ব যেন কথাটা শুনে অনেকটা অক্সিজেন পেল। উৎফুল্ল হয়ে বলল, চলো তো দেখি ওই দিকটা একবার। হ্যাঁ আসুন না। লোকগুলোর কাছে গিয়ে অপূর্ব অবাক হয়ে তাকিয়ে দেখতে থাকে ওদের হাতের কাজ। একজন গ্রামবাসী কাঠের তৈরি একটা কাঠামোর ওপর একটা কাপড়কে ছোট ছোট পেরেক দিয়ে টান টান করে বেঁধে তাতে খাগের তৈরি কলম দিয়ে চারকোল গুঁড়ো দিয়ে কিছু একটা অবয়ব আঁকছে। অপূর্ব আর্টিস্ট প্যালেটের দিকে তাকিয়ে আরও এক দফা চমকে ওঠে, কারণ যে রঙগুলো তাতে ছিল তা সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে তৈরি। অর্থাৎ তা তৈরি হয়েছে ফুল বা পাতাকে শুকনো করে তার গুঁড়ো বানিয়ে। আর্টিস্ট প্যালেটের পাশেই রাখা তুলি, একটা গাছের ডাল ভেঙে তাতে নরম ঘাস বা পালক শক্ত করে সুতো দিয়ে বেঁধে তুলি বানানো হয়েছে। অপূর্ব যখন হাঁ হয়ে সব দেখছে তখন রাজু বলে, এই রঙগুলো আমি বানাই। তুমি সত্যি এগুলো বানাও? জানো এই পদ্ধতিতে রং বানানো কত পুরনো প্রথা। আমাদের সভ্যতার যখন থেকে শিল্প ও ভাস্কর্যের ভূমিকা শুরু হয়েছে তখন থেকে ঠিক এই পদ্ধতিতেই চিত্রকলা নির্মিত হতো। আমাদের এখানে তো বরাবর এভাবেই রং বানানো হয়।
আমিও তো এভাবেই শিখেছি রং বানানো। ওই দেখুন আমার বাবা, তিনি মাটির কাজটা বেশি করেন। ওদের কথাবার্তার মাঝে সেই ব্যক্তিটি ক্যানভাসে তুলির টান দিতে শুরু করেছে। অপূর্ব অবাক হয়ে দেখছে। এ তো অতি প্রাচীন পদ্ধতি অঙ্কন শৈলী। এই অঙ্কন শৈলী তো যীশু খ্রিস্টের জন্মের আগে ভারতে যে ধরনের অঙ্কন শৈলী প্রচলিত ছিল তারই একটা শৈলীতে ইনি আঁকছেন। আশ্চর্য, এত সুপ্রাচীন শৈলী ইনি এটা কি করে জানলেন? মনে মনে ভাবতে থাকে অপূর্ব। অপূর্বর ভাবনার মাঝেই ছেদ পড়ে এক গম্ভীর স্বরে। রাজু, এই বাবুই কি গতকাল এসছেন এখানে? অপূর্ব বেখেয়ালে কণ্ঠস্বরধারীর দিকে তাকিয়ে প্রচণ্ড চমকে ওঠে। অবশ্য ঠিক যে চমকে ওঠা তা নয়, কেমন যেন একটা চাপা ভয় অপূর্বর শিরদাঁড়া বেয়ে নেমে গেল। লোকটার দিকে তাকিয়ে অপূর্বর কেন জানি হাত পা ঠান্ডা হয়ে এলো। আমি কি লোকটাকে চিনি? কিন্তু আগে কখনো লোকটাকে দেখেছি বলে তো মনে পড়ছে না। তবে তবে লোকটা এত চেনা চেনা লাগছে কেন? কথাগুলো অপূর্ব মনে মনে ভাবে। ঠিক তখনই রাজুর গলা অপূর্বর কানে আসে। হ্যাঁ বাবা, গতকাল তো তুমি ওই শাওকিলি গ্রামের হাটে গিয়েছিলে। ফিরতেও অনেক রাত হয়েছিল তোমার, তাই তোমার সাথে আর দেখা হয়নি। বেশ উৎফুল্ল হয়ে রাজু উত্তর দেয়। তারপর অপূর্বর দিকে ফিরে বলে, ইনি আমার বাবা, বিশু মূর্তিকার। বাবা মাটি কাঠ দিয়ে ভাস্কর্য নির্মাণ করেন। অপূর্ব দেখে সামনে কিছু মাটির ভাস্কর্য পড়ে আছে। বিমোহিত হয়ে সে সামনের দিকে এগিয়ে যায়। অবাক হয়ে দেখতে থাকে সে মাটির কাজগুলোকে। কি অপরূপ, কি অসাধারণ! এই যে বিষ্ণু ধর্মোত্তর শৈলীর ভাস্কর্য। অপূর্ব হাঁ হয়ে মাটির ওই অনবদ্য কাজগুলো দেখছিল। হঠাৎ তার দৃষ্টি যায়, এটা কি মাটি? এই মাটিটা তো ওইরকম মাটি নয় যা দিয়ে সাধারণত মূর্তি বা ভাস্কর্য বানানো হয়। কাজগুলো দেখতে দেখতে অপূর্বর মনে এই জিনিসটাই মিসিং ছিল। সে কি তবে মাটির টান থেকে দূরে চলে যাচ্ছিল, তাই সে নতুন কিছু বানাতে পারছিল না? অপূর্ব বিশু মূর্তিকারকে জিজ্ঞেস করে, এটা তো অন্য মাটি, এই মাটি কোত্থেকে আনেন আপনারা? বিশু মূর্তিকার অবাক হয়ে হেসে বলে, বাবু কি করে বুঝলেন যে এই মাটিটা আলাদা? আপনি কি কলাকার নাকি? অপূর্ব বলে, হ্যাঁ, আমি একজন শিল্পী। তুলির কাজ, মাটির কাজের পাশাপাশি মেটালের আর্ট ক্রাফটের কাজও করি। বাহ বাহ, তা আপনি কোথা থেকে শিখেছেন এসব? আমি কখনো প্রথাগত শৈলী শিক্ষা নিইনি। আমি বিভিন্ন বই পড়ে অন্যদের কাজ দেখে দেখে শিখেছি। অপূর্বর মনে হলো বিশু মূর্তিকারের হাস্যোজ্জ্বল মুখটা যেন হঠাৎ চুপসে গেল, কিন্তু পর মুহূর্তেই আবার স্বাভাবিক। ঠিক তখনই রাজু বলে, ও বাবু, হাটে যাবেন না? অপূর্ব তাড়াতাড়ি বলে ওঠে, হ্যাঁ হ্যাঁ, চলো চলো। অপূর্বর চলে যাওয়ার দিকে তাকিয়ে বিশু মূর্তিকারের চোয়ালটা শক্ত হয়ে এলো। হাট প্রায় কাছে এসে পড়েছে। ঠিক এমন সময় কোত্থেকে ঝোড়ো হাওয়া উঠল, কিন্তু হাওয়াটার মধ্যে কোনো রুদ্রতা ছিল না, তেমন যেন কোমলতায় ভরা ছিল। এমন কিছুর অভিজ্ঞতা তার এর আগে হয়নি। এখানে আসার পর থেকেই অপূর্বর সব অদ্ভুত অদ্ভুত অভিজ্ঞতা হচ্ছে। ঝোড়ো হাওয়া ওঠায় অপূর্ব হাত তুলে চোখ মুখটা আড়াল করতে যায়। সেটা দেখে রাজু বলে, কি হলো বাবু, চোখে কিছু পড়েছে বুঝি? অপূর্ব একটু বিরক্ত হয়ে বলে, আরে না না, চোখে কিছু পড়বে কেন? এই দেখছো না কেমন ঝোড়ো হাওয়া উঠেছে। রাজু একবার আকাশের দিকে তাকিয়ে আরেকবার চারপাশে তাকিয়ে বলে, ঝোড়ো হাওয়া? কোথায় ঝোড়ো হাওয়া? এই তো দিব্যি খটখটে রোদ রয়েছে। অপূর্ব আরেক দফা অবাক হয়। সত্যি তো, কোথায় ঝোড়ো হাওয়া? আকাশ বাতাস সবই তো পরিষ্কার। তার যে কেন এত ভুল হচ্ছে বারবার, সেটা সে বুঝতে পারছে না। হাট পর্যন্ত অপূর্ব আর বিশেষ কিছু কথা বলল না। রাজু এটা ওটা নিয়ে বিভিন্ন কথা বলতে লাগলো। হাট বাজার করে ফেরার পথে রাজু বলল, আচ্ছা বাবু, আপনি তো অনেক বই পড়েছেন, আমি তো অত বই পড়িনি। বাবার কাছ থেকে কিছু জ্ঞান নিয়ে ওই রং তৈরির কাজ করি। কিন্তু আমার খুব ইচ্ছে জানেন, আমাদের দেশে এই শিল্পকলার কিভাবে উৎপত্তি হয়েছিল সেসব জানার। অপূর্ব এবার হেসে ফেলে। হাসতে হাসতে সে বলে, আমাদের সভ্যতা যত পুরনো, আমাদের শিল্প সংস্কৃতি ততটাই পুরনো। সে কোন হাজার হাজার বছর আগের কথা।
তাও আমার ঠিক জানা নেই। সত্যযুগের ঋষিমুনি ও ব্রহ্মবাদিনীরা ধ্যানরত অবস্থায় তাদের সর্বোচ্চ স্তরে উঠে নাদ ব্রহ্মের সূক্ষ্ম তরঙ্গ উপলব্ধি করে। সেখান থেকে সৃষ্টি হয় আমাদের বেদ বেদান্ত, যথাক্রমে 4 বেদ অর্থাৎ ঋক, সাম, যজু আর অথর্ব বেদ। এর মধ্যে সামবেদ থেকে কৃষ্টি ও কলার উৎপত্তি ঘটে। প্রথমে গুরু শিষ্য পরম্পরায় এই জ্ঞান বিকশিত হয় প্রান্তরে প্রান্তরে। পরবর্তীকালে বিভিন্ন ঋষি মুনিরা কলা শিল্পের ওপর বিভিন্ন সূত্র তৈরি করেন। তার মধ্যে যেটুকু আমরা এখনও দেখতে পাই তা হলো ঋষি বাদশায়নের লেখা কামসূত্র, ভরতমুনির লেখা নাট্যশাস্ত্র এবং বহু ঋষিদের বিভিন্ন যুগের সম্মিলিত প্রচেষ্টায় তৈরি উপপুরাণ বিষ্ণু ধর্মোত্তর পুরাণ। কামসূত্র শুনেই চমকে উঠো না, কামসূত্র এককালে ভারতের শ্রেষ্ঠ সূত্রদের একটি ছিল। এতে প্রথম দিকে কলার শাস্ত্রের হাজার হাজার বিভঙ্গ বা ভাগ থাকলেও আজ সেই ভাগের 64টা ভাগ আমরা দেখতে পাই। তারও বহু পরে অজন্তা, ইলোরায় বিশাল বিশাল দেওয়ালচিত্র আঁকা হয় এবং তার সাথে অকল্পনীয় দক্ষতায় তৈরি হয় কৈলাস মন্দির, উদয়গিরি, খণ্ডগিরির মতন অভ্রংলীয় সব ভাস্কর্য। সম্রাট অশোকের আগেও এইসব কঠিনতম পাথরের মূর্তির মধ্যে কাঁচের মতন মসৃণতা প্রয়োগ করা হতো, যার কিছুটা হয়তো আজও দক্ষিণ ভারতের দিকে গেলে দেখা যায়। তুমি জানো, তখনকার সময়ে বিভিন্ন ভেষজের রস দিয়ে কোষ্ঠী পাথর, বালু পাথর ও বিভিন্ন শক্ত পাথরকে ভিজিয়ে নরম করে তার উপর ফুটিয়ে তোলা হতো দর্পাল, অগ্নি, হরপার্বতী, বিভিন্ন বৈদিক দেবদেবীর মূর্তি। এতটা একটানা বলতে বলতে অপূর্ব হাঁপিয়ে পড়ে। বাজারটা গেস্ট হাউসে নামিয়ে রেখে অপূর্ব বলে, আচ্ছা রাজু, তোমরা যে মূর্তি বানাও তার মাটি কোত্থেকে নাও? আমার দেখে মনে হলো এই মাটিটা কোনো সাধারণ এঁটেল মাটি নয়, ওটা অন্য কিছু। বাবুর ভালো নজর আছে দেখছি। আপনি ঠিকই ধরেছেন, ওটা আমাদের তুষ্টি নদীর মাটি। ওই নদীর পাড়ের মাটিটা সত্যিই অন্যরকম। জানেন, নদীর পাড়ে একটা গাছ আছে যাতে এক রকমের ফল হয়। সেই ফলটাকে শুকিয়ে গুঁড়ো করে নিলেই তার থেকে নীলচে লাল রং তৈরি হয়। অপূর্ব খানিক উৎফুল্ল হয়ে বলে, আমাকে নিয়ে যাবে ওই নদীর পাড়ে? হ্যাঁ হ্যাঁ, চলুন না। সুধা দুপুরের রান্নার জোগাড় করছিল। সে অপূর্ব আর রাজুর কথাগুলো শুনে দৌড়ে এসে বলে, না না, এখন কোথাও যাবি না তুই রাজু। এই অসময়ে নদীর পাড়ে গিয়ে কাজ নেই। বাবুকে পরে বিকেলের দিকে নিয়ে যাস। সুধামাসি, এখন তো সবে সকাল, আমরা ব্যাস এক্ষুনি গিয়ে এক্ষুনি চলে আসবো, বেশি দেরি হবে না। কথাটা বলে সুধাকে আর কিছু বলতে না দিয়ে অপূর্ব রাজুকে নিয়ে বেরিয়ে আসে। কিছুক্ষণের মধ্যেই তুষ্টি নদীর তীরে পৌঁছে রাজু বলে, এই যে বাবু, এই 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 জায়গা থেকে মাটি নেওয়া। অপূর্ব দেখে সত্যি এই মাটিটা আলাদা। এঁটেল মাটির সাথে আরও এক ধরনের সাদা মতো কি একটা মেশানো রয়েছে। এই পাড়ের মাটিটা দেখতে দেখতে অপূর্ব নদীর অপর দিকে তাকিয়ে অবাক হয়ে যায়। নদীর এই পার থেকে যেমন খাবলা খাবলা মাটি তোলা হয়েছে, তেমন করে নদীর ওপার থেকে মাটি নেওয়া হয়নি। বলতে গেলে নদীর ওপারটা ছুঁয়েও দেখা হয়নি। অপূর্ব একটু অবাক হয়ে জিজ্ঞেস করে রাজুকে, আচ্ছা, নদীর ওই পাড় থেকে তো এতটুকুও মাটি নেওয়া হয়নি, নদীটা কি গভীর খুব? রাজু বলে, না না, নদীটা বেশি গভীর নয়। আসলে গ্রামের বড়দের নির্দেশ এই নদীর শুধু এই পার থেকেই মাটি নেওয়া হবে, কিন্তু ওই পার থেকেও ভুলেও যেন কেউ মাটি না নেয়, তাহলেই আমাদের যেসব গুণ রয়েছে তা সব শেষ হয়ে যাবে। অপূর্ব বোঝে গ্রামের বড়দের এই নির্দেশের পেছনে নিশ্চয়ই কোনো কারণ রয়েছে এবং সেটা যথেষ্ট বড় কারণ। কিন্তু তবু কেন জানে না, কিছু একটা অপূর্বকে নদীর ওই পারে যাওয়ার জন্য টানতে থাকে। অপূর্বর শিল্পী মন জানান দিতে থাকে যে ওই পারে এমন কিছু একটা আছে যা আবার তার শিল্পী সত্তা ফিরিয়ে দিতে পারবে। মনে মনে সে সিদ্ধান্ত নেয় যে এই নদীর পাড়ে সে আবার আসবে, তবে এবার সবার অলক্ষ্যে। ঠিক এমন সময় কোত্থেকে খুব জোরে বাতাস বইতে থাকে, কিন্তু সেই বাতাসের গতিতে অপূর্বর কোনো অসুবিধে হয় না। তার মনে হয় কেউ যেন বড় যত্নে স্পর্শ করে যাচ্ছে, আর সেই স্পর্শে ছিল বড় অদ্ভুত অনুভূতি। আবেশে অপূর্বর চোখ বন্ধ হয়ে আসে। ঠিক সেই সময় রাজুর চিৎকার তার কানে যায়, বাবু বাবু, শিগগির চলুন, ঝড় উঠেছে বোধহয়। রাজুর গলা শুনে তারা সেখান থেকে ফিরে আসে। গেস্ট হাউসে ফেরার পর অপূর্ব আরও কিছু গ্রামবাসীকে দেখে মূর্তি বা ভাস্কর্য বানাতে।
কেউ বা একটা বড় পাথরের পাত্রে কিছু একটা নিয়ে ভালো করে পিষে যাচ্ছে। অপূর্ব বুঝতে পারে এরা ভাস্কর্য তৈরির প্রাক প্রস্তুতি নিচ্ছে। হঠাৎ করে একটা কথা অপূর্বর মাথায় এলো। আচ্ছা রাজু, এখানে দেখছি গ্রামের সব পুরুষ মানুষরাই শুধু অঙ্কন শিল্পী বা ভাস্কর্য শিল্পী। গ্রামের মহিলাদের তো কাউকে দেখলাম না এইসব কাজ করতে। রাজু সপাটে উত্তর দেয়, গ্রামে মহিলারা তো এই কাজ করে না, শুধু পুরুষরাই করে। অপূর্ব খুব অবাক হয়। যেখানে বংশ পরম্পরায় সবাই মাটি, রং, কাপড় আর কাগজ নিয়ে কাজ করে, সেখানে মহিলাদের কেন অন্তর্ভুক্ত করবে না? কিছুক্ষণের মধ্যেই ওরা গেস্ট হাউসে পৌঁছে যায়। আশ্চর্যের বিষয় হলো, ওরা গেস্ট হাউস পৌঁছানোর সঙ্গে সঙ্গে ঝোড়ো হাওয়াটা একদম থেমে গেল। রাজু ঘটনাটা সুধাকে বলতেই সুধার মুখটা পানসে হয়ে যায়। সেটা অবশ্য অপূর্বর দৃষ্টি এড়ালো না। অপূর্ব রাজুকে ওবেলা আসতে মানা করে দেয়। সুধার রান্না হয়ে গিয়েছিল। অপূর্ব তাই সোজা স্নানে চলে যায়। স্নান সেরে খাওয়া দাওয়ার পর সুধা সব গুছিয়ে চলে যায়। গ্রামে দুদিন ধরে থাকার সুবাদে হোক বা অন্য কোনো কারণেই হোক, অপূর্বর কেন জানি মনে হচ্ছে একটা নির্দিষ্ট সময় গ্রামের সবাই বিশ্রাম করে। সেই সময়টাকেই কাজে লাগিয়ে তাকে তুষ্টি নদীর পাড়ে যেতে হবে। পর মুহূর্তেই আবার অপূর্বর মনে হয়, সে কি করে জানলো যে গ্রামের লোকজন ঠিক কখন বিশ্রাম নেয়? তার তো জানার কথা নয়। সুধা বা রাজু কেউই তাকে কথাটা বলেনি। তাহলে না, আর কিছু সে ভাবতে পারে না। একটু পরে একটা থলে নিয়ে সে বেরিয়ে পড়ে। খানিকটা যাওয়ার পর অপূর্ব দেখে সামনে একটা মন্দির আছে, আর সেখান থেকে একজন পুরোহিত গোছের মানুষ বেরিয়ে আসছে। অপূর্ব ঝট করে একটা গাছের আড়ালে ঢুকে পড়ে। পুরোহিত মানুষটা বয়স্ক। পুরোহিতটি যেতে যেতে হঠাৎ পেছন ফিরে তাকায়। অপূর্ব নিজেকে আরও আড়াল করে নেয়। একটু পরে পুরোহিতটি দৃষ্টির আড়ালে চলে গেলে অপূর্ব এসে পা চালিয়ে নদীর ধারে পৌঁছয়। সে নদী পার করার জন্য নদীতে নামতেই রাজুর বলা সাবধান বাণীটা কানে বেজে ওঠে। কিন্তু তবুও মন থেকে কেন জানি সে এক দুর্নিবার টান অনুভব করে। সম্মোহিতের মতো অপূর্ব নদী পেরিয়ে ওপারে পৌঁছে যায়। নদীর পাড় থেকে মাটি তুলে হাতে নিতেই তার চোখ দুটো চকচক করে ওঠে। এই যে সোনার খনির খোঁজ পেয়েছে সে। এত অদ্ভুত মাটি সে আগে কখনো দেখেনি। মাটির ঢেলাটার অনেকগুলো স্তর ছিল, আর প্রতিটা স্তরের রং আলাদা। কোনোটা কালো, কোনোটা কমলা, কোনোটা নীল। মাটিটা হাতে নিতেই অপূর্বর সারা শরীর বেয়ে একটা কাঁপুনি ওঠে। হঠাৎ অপূর্বর মনে হয় কেউ যেন তার কানে ফিসফিস করে বলছে, কেউ যেন জানতে না পারে। অপূর্ব চমকে উঠে এদিক ওদিক তাকায়। কে বলছে কথা? তবে আর বেশি কিছু না ভেবে আরও খানিকটা মাটি তুলে সে নদী পেরিয়ে ফিরে আসে। কিন্তু অপূর্ব লক্ষ্য করে না যে সে যেখান থেকে মাটিটা নিয়েছিল সেই জায়গাটা আবার আগের মতো হয়ে গেছে। গেস্ট হাউসে ফিরে অপূর্ব মাটিটা একটা ছোট্ট টেবিলের ওপর রাখে। তারপর প্রয়োজনীয় জিনিস নিয়ে মাটিটা তৈরি করতে থাকে। কতটা সময় বয়ে গিয়েছিল অপূর্বর খেয়াল থাকে না। হঠাৎ দরজায় টোকা পড়তে অপূর্ব তাড়াতাড়ি মাটির ঢেলাটা একটা মকমলের কাপড় দিয়ে ঢেকে দরজাটা খুলে দেয়। এ কি বাবু, সারা গায়ে এমনভাবে মাটি লেগে গেছে কেন আপনার? দরজা খুলতেই অপূর্বকে দেখে সুধা প্রশ্ন করে। দরজা ছেড়ে সরে এসে অপূর্ব একটু হেসে বলে, ওই একটু মাটির কাজ করছিলাম মাসি। সুধা রান্নাঘরে যেতে যেতে বলে, চা খাবেন তো বাবু? হ্যাঁ মাসি, আর একটু মুড়ি মাখা দিতে পারবেন? হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি করে দিচ্ছি। অপূর্ব স্নান সেরে এসে মুড়ি মাখাটার দিকে তাকিয়ে আর এক ঝলক অবাক হয়। সে সুধাকে বলে, আপনি কি চিত্রশিল্পী না মূর্তিশিল্পী মাসি? কথাটা শুনে সুধা খানিকটা থতমতো খেয়ে ওঠে। আমতা আমতা করে সুধা বলে, না 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 বাবু, আমি ওসব করি না। মিথ্যে বলা বারণ। আমি একজন শিল্পী। আমি আপনার সবজি কাটা দেখেই বলে দিতে পারবো যে আপনি একজন বড় মাপের শিল্পী। কথাটা শুনে সুধার চোখ দুটো ছলছলিয়ে ওঠে। এই মূর্তিমাটি গ্রামে মেয়েদের বা মহিলাদের কোনো রকম শিল্পের সাথে জড়িত থাকা মানা। যে যতই দক্ষ হোক, তবুও সে যদি মেয়ে মানুষ হয় তবে কোনোভাবেই সে শিল্পকর্মের সঙ্গে যুক্ত হতে পারবে না। কথাগুলো বলার সময় সুধার গলাটা কেঁপে উঠল। অপূর্ব মাথা নামিয়ে চুপ করে থাকে।
তার ভেতর থেকে কেউ বলে ওঠে, এত সময় পরেও এই নারী পুরুষের অসমতা নিরমন হলো না। অপূর্ব চমকে ওঠে। কে বলে কথা? এই যে তার সাথে কি হচ্ছে সে জানে না। এখানে কেউ জানতে পারলে বলবে যে তাকে বোধহয় ভূতে পেয়েছে। সুধা কিছু পরে রাতের রান্না সেরে ঢেকে রেখে চলে যায়। অপূর্ব আজ তাড়াতাড়ি খেয়ে নেয়। তারপর একটা পাত্রে আটার সাথে অল্প জল মিশিয়ে রঙের গুঁড়ো মিশিয়ে রং তৈরি করে নেয়। তারপর মকমলের কাপড়টা সরিয়ে অন্য বাটিতে রাখা জল থেকে খানিকটা জল নিয়ে ছিটিয়ে মাটির তালকে আস্তে আস্তে একটা আকার দেওয়ার চেষ্টা করে। এভাবে বারবার সামান্য একটু জল ছিটিয়ে ছিটিয়ে কাজ করতে থাকে। অনেকক্ষণ পরে একটা আধখাঁচড়া আকৃতি বানিয়ে অপূর্ব পোশাক পাল্টে ঘুমোতে চলে গেল। পরদিন আবার দেরিতে ঘুম ভাঙে। প্রতিদিন অপূর্বর পাখির ডাক শুনে ঘুম ভাঙে, কিন্তু আজ তার ঘুম ভাঙল কয়েকজনের কান্নার আওয়াজে। ধরফড়ি অপূর্ব বিছানায় উঠে বসে, চোখে মুখে জল দিয়ে দরজার বাইরে চলে আসে। আগেই অপূর্ব দেখেছিল যে এই গ্রামের বাড়িগুলো খুব কাছাকাছি করে বানানো হয়েছে। সেরকমই একটা বাড়ির সামনে গ্রামের কিছু লোক জটলা পাকিয়েছে। অপূর্ব হাঁটতে হাঁটতে জটলার কাছে গিয়ে দেখে সেখানে বেশ কিছু ভাস্কর ভেঙে চুড়ে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। একজন পুরুষ মাথা চাপড়িয়ে কাঁদছে। একটু দূরে দাওয়ায় একটা বাঁশের খুঁটি ধরে এক ঘোমটা দেওয়া মহিলা অনবরত আঁচলের খুঁট দিয়ে চোখের জল মুছে যাচ্ছে। সামনে দাঁড়ানো একজনকে অপূর্ব জিজ্ঞেস করে, কি হয়েছে দাদা, উনি কাঁদছেন কেন? লোকটি বলে, আর বলবেন না ভাই, দেখুন না, হারাধন্দার গত 10-12 দিন ধরে বানানো সব মূর্তি ভাস্কর্যকে যেন ভেঙে চুরমার করে দিয়েছে। আজ 55 হাটে এগুলো বেচতে যাবে ভেবেছিল, সে আর হলো কই? অপূর্ব প্রশ্ন করে, আচ্ছা, আপনারা কি শুধু বিভিন্ন হাটে আপনাদের শিল্প বিক্রি করেই শুধু আপনাদের গুজরান আগে তো তাই হতো, তবে এখন সরকার থেকে বিভিন্ন মেলা টেলা করছে, সেখানে আমাদের বেশ ভালোই বিক্রি বাটা হয়। তারপর সরকার থেকে বিভিন্ন প্রজেক্টের কাজ টাজও হয়, তাতেও আমাদের অনেক সুবিধে হয়। অপূর্ব আরও কিছুক্ষণ থেকে চলে আসে। একজন শিল্পীর চোখের সামনে তার তৈরি শিল্পের এমন করুণ পরিণতি দেখলে তা যে কি অবস্থা হয় তা অপূর্ব খুব ভালোভাবেই জানে। অপূর্ব সেখান থেকে সরে আসে। গেস্ট হাউসে পৌঁছে দেখে সুধা দাঁড়িয়ে আছে। সে হেসে বলে, কতক্ষণ এসেছো মাসি? সুধার সাথে এই কদিনের সম্পর্কটা বেশ মধুর হয়ে উঠেছে। অপূর্বর মনে হয় সুধা যেন তার কতদিনের পরিচিতা। অপূর্ব এখন ঘরে থাকুক বা বাইরে দরজাটা দিয়েই যায়। দরজা খুলে দিতে সুধা রান্নাঘরে চলে যায়। অপূর্ব চা জল খাবার খেতে খেতে লক্ষ্য করে সুধার মুখটা কালো হয়ে আছে। অপূর্ব জিজ্ঞেস করে, কি হয়েছে সুধা মাসি, আপনি এত উদাস হয়ে আছেন কেন? সুধা কাতর কণ্ঠে বলে, কি আর বলবো বাবু, কত রাত থেকে রাজুর বাবার ধুম জ্বর, কিছুতেই কমছে না জ্বরটা। তাহলে আবার আজ কাজে এলেন কেন? ডাক্তার বদ্যি কিছু দেখিয়েছেন? হ্যাঁ, গায়ের বদ্যিকে দেখিয়েছি। তিনি আবার আমাদের গায়ের মন্দিরের পুরোহিত বটে। কিছু ভেষজ ওষুধ দিয়েছে, দেখি কি হয়। তারপর নিজের মনে বিড়বিড় করে বলে, আজ সকাল থেকে কি যে হচ্ছে গ্রামে। কথাটা বলে সুধা আবার কাজে লেগে গেল। কিছুক্ষণ পর সুধা কাজ সেরে চলে যায়। যাওয়ার সময় বলে যায় যে ওবেলা সে আসবে না, অপূর্বর জন্য অপেক্ষা করছিল। অপূর্ব যখন নতুন কিছু কাজ করে তখন সে একা থেকেই কাজটা করে। তার সামনে বা পাশে কেউ থাকলে অপূর্বর মনঃসংযোগ করতে অসুবিধে হয়। সুধা বেরিয়ে গেলে সে দরজাটা দিয়ে এসে মাটির তাল রাখা টেবিলটার সামনে এসে দাঁড়ায়। মকমলের কাপড়টা সরাতে অপূর্ব বেশ ভয় পেয়ে 2 কদম পিছিয়ে আসে। তার গত রাতে বানানো আধখাঁচড়া মাটির কাজটা একটা আকার নিয়েছে, কিন্তু অপূর্বর স্পষ্ট মনে আছে সে গত রাতে এতটা কাজ করেইনি। এক রাতের মধ্যে এতটা কাজ কি করে এগিয়ে গেল তা অপূর্ব কিছুতেই বুঝতে পারল না। তবে একটা জিনিস ভালো হয়েছে, গত রাতে যখন কাজটা শুরু করেছিল তখন কাজটা কেমন হবে তা নিয়ে কোনো স্পষ্ট ছবি ছিল না, কিন্তু এখন মাটির তালটা একটা স্পষ্ট আকার নিচ্ছে। এখন তার মাথায় গোটা ছবিটা স্পষ্ট। আর দেরি না করে অপূর্ব বসে পড়ে। প্রতিটা বহমান সময়ের সাথে সাথে মাটির তালটা একটা মূর্তির আকার নেয়, কিন্তু কাজ তখনও সম্পূর্ণ হয়নি। এখনও মূর্তিটাকে আরও স্পষ্ট করতে হবে, তার প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গকে সুচারু করে ফুটিয়ে তুলতে হবে।
অপূর্ব তাকিয়ে দেখে তার এবারের এই কাজটা একদম অন্যরকম হচ্ছে। কারণ আগে যখনই সে কোনো নারী মূর্তি তৈরি করেছে তখন সেই মূর্তিতে এক ধরনের আকর্ষণীয় দেহ সৌষ্ঠব ফুটিয়ে তুলত। এখানে সেটা করেনি। এমন না যে অপূর্ব সেই দেহ সৌষ্ঠবগুলো ফুটিয়ে তুলতে চায়নি, সে তো নারী মূর্তিটার প্রতিটা খাঁজে ভাঁজে ফুটে উঠুক নিখুঁত দেহ ভল্লরী, সে তো চেয়েছে। কিন্তু যতবারই মাটি নিয়ে সেভাবে বানাতে যাচ্ছে ততবার সেখান থেকে মাটি খসে পড়ছে। কিন্তু কেউ যেন তাকে সেটা করতে বারে বারে বাধা দিচ্ছে। একটানা কাজ করতে করতে অপূর্ব ক্লান্ত হয়ে সেখানেই ঘুমিয়ে পড়ে। পরদিন আবার বেলাতে ঘুম ভাঙে। আজকেও কিছু লোকের চিল চিৎকারে তার ঘুম ভাঙে। ঘুমটা ভাঙতেই অপূর্বর নাকে আসে পোড়া গন্ধ। সে ছুটে বেরিয়ে এসে দেখে গ্রামের সবচেয়ে কোণার দিকে যে বাড়িটা আছে সেটা বিচ্ছিরিভাবে পুড়ে গেছে, হাওয়াতে পোড়া গন্ধ ভেসে বেড়াচ্ছে। অপূর্ব কিছু বুঝতে পারে না যে কি হয়েছে। কিছুটা এগিয়ে লোকমুখে জানতে পারে যে সেটাই আজ ভোরে হঠাৎ আগুন লেগে যায়। বাড়ির লোকজন কেউ কিছু জানতে পারেনি, সবাই আগুনে পুড়ে মারা গেছে। এত বড় একটা ঘটনা মূর্তিমাটির মতো ছোট গ্রামের জন্য বিশাল বড় ঘটনা। অপূর্ব দেখে সবার মুখে এক অজানা আতঙ্কের ছাপ। গত দুদিন ধরে যে অদ্ভুত সব কাণ্ড হচ্ছে তার কোনো ব্যাখ্যা অপূর্বর কাছে নেই। দুদিন ধরে রাজুরও কোনো খবর নেই। অপূর্ব ফিরে আসে ঘরে। আজ যে সুধা আসবে না। চোখে মুখে জল দিয়ে রান্নাঘরের দিকে যেতে যেতে কি মনে হতে গত রাতের অসম্পূর্ণ নারী মূর্তিটার থেকে মকমলের কাপড়টা সরাতেই অপূর্বর মুখ থেকে একটা ভয়ার্ত চিৎকার বেরিয়ে আসে। গত রাতের অসম্পূর্ণ নারী মূর্তিটা কোনো জাদু কাঠির ছোঁয়াতে সম্পূর্ণ হয়ে গেছে, এমনকি তাতে যথাযথ গয়না এবং উপযুক্ত রং, এসব তো সে কিচ্ছু করেনি। হ্যাঁ, রংটা তৈরি করে রেখেছিল, কিন্তু রাজু! অপূর্বর ভাবনার মাঝে হঠাৎ ছেদ পড়ে সুধার চিৎকারে। অপূর্ব ছুটে ঘর থেকে বেরিয়ে দেখে রাজুর নিথর দেহটা মাটিতে শোয়ানো আছে, আর সুধা সে আছড়ে পিছড়ে কাঁদছে। কদিন আগের জলজ্যান্ত ছটফটে ছেলেটারে কি হলো, কি করেই বা হলো? অপূর্বর চোখ ফেটে জল আসে। সুধা তখনও চিৎকার করে কাঁদতে কাঁদতে বলছে, এ কি হয়ে গেল গো? এ কি সর্বনাশ হয়ে গেল! ছেলেটা তো আমার হাটে গিয়েছিল, কি করে এমন হয়ে গেল? ছোট্ট গ্রামটার চারপাশ থেকে একটা হাহাকার রব উঠতে থাকে। অপূর্বর কেমন পাগল পাগল লাগে। চোখের সামনে সুন্দর সাজানো গোছানো গ্রামটা নিমেষে কিভাবে উজাড় হয়ে গেল। তবে অপূর্বর দুর্ভাগ্যে ছোঁয়া লেগেছে এই গ্রামে। গ্রামবাসীরা যখন বিষাদে অবসন্ন, সবাই এই চরম সর্বনাশের জন্য মাথা চাপড়ে বুক চাপড়ে কাঁদছে, ঠিক তখনই কোত্থেকে কালো কালো মেঘের সারি এসে আকাশকে ঢেকে দিল। গুমড়ে গুমড়ে শুরু হলো বজ্র গর্জন। কিন্তু দুঃখে কাতর মূর্তিমাটি গ্রামবাসীদের সেদিকে কোনো হুঁশ নেই। হঠাৎই আকাশ বাতাস কাঁপিয়ে এক ভয়ঙ্কর রক্ত জল করা নিনাদ ভেসে ওঠে। হাড় হিম করা এক শীতল স্বরে এক নারী কণ্ঠের অট্টহাসি শোনা যায়। অট্টহাসিটা শুনে অসহনীয় যন্ত্রণায় মর্মপীড়ায় অবনত গ্রামবাসীদের মুখ থেকে এক ভয়ার্ত চিৎকার বেরিয়ে আসে। মেঘের গুমরানো বজ্র গর্জন আরো প্রকট, আরো ভয়াবহ হয়ে ওঠে। সেই নারী কণ্ঠ একই স্বরে হিস হিসিয়ে বলে, মরবি, তোরা সবাই মরবি, নিস্তার নেই, কেউ তোরা বাঁচবি না। সেদিন আমাকে বাঁচতে দিসনি তোরা। হঠাৎ কান্না কান্না গলায় ঘ্যাস ঘ্যাসে স্বরে নারী কণ্ঠটা বলে, কি অপরাধ ছিল আমার, কি অপরাধ ছিল? তারপর আবার কঠিন ক্রুদ্ধ স্বরে সে বলে, আমাকে যেমন করে মরতে হয়েছিল ঠিক তেমন ভাবে না, তেমন ভাবে নয়, আরো আরো ভয়ঙ্কর ভাবে তোরাও মরবি। মরতে তোদের হবে। কথাগুলো শেষ হওয়া মাত্র কালো মেঘের গুচ্ছ সরে গিয়ে ঝকঝকে রোদ্দুরে আকাশ দেখা যায়। গ্রামবাসী এমনকি অপূর্বর চোখে মুখেও অবর্ণনীয় ত্রাস, এক মাত্রাহীন ভীতি ছাপ স্পষ্ট। এক অজানা নীল আতঙ্ক অপূর্বর গা বেয়ে নিঃশব্দে ওপরে উঠতে থাকে। অপূর্ব আর সহ্য করতে না পেরে সেখানেই লুটিয়ে পড়ে।
নারায়ণ মূর্তিকারের বাড়িতে আজ একটা গুরুত্বপূর্ণ সমাবেশ বসেছে। গ্রামের যে কোনো প্রয়োজনে গ্রামের কজন, যেমন নারায়ণ, বিশু, রতন, এরাই সিদ্ধান্ত নেয়। যেমন বেশ কিছু বছর আগে একটা বড় সড় সিদ্ধান্ত নিয়েছিল। নারায়ণ বলে, এবার কি করবো বিশুদা? সমস্যা যে আর নিয়ন্ত্রণে থাকছে না। বিশু ধমকে উঠে বলে, রাখতে হবে। এত বছর ধরে আমরাই নিয়ন্ত্রণ করেছি, সবকিছু আমাদের নিয়ন্ত্রণ রাখতে হবে। সদ্য সন্তানহারা বিশুর চোখে ক্রোধের দাবানল ছলকাচ্ছে। না, তার চোখে সন্তান হারানোর কোনো যন্ত্রণা নেই, তার পরিবর্তে রয়েছে অসীম হিংসার আগুন। রতন একবার বলে, কিন্তু নারায়ণদা, আমার মনে হয় আমাদের মাধব কাকাকে ডাকা প্রয়োজন। রতনের কথাটা শুনে বিশু জ্বলন্ত দৃষ্টিতে রতনের দিকে তাকায়, দাঁত কিরমিরিয়ে বলে, নিজের পৌরসত্বকে ভুলে যেও না রতন। রতন গর্জে উঠে বলে, পৌরসত্ব আর অহংকার দুটো আলাদা জিনিস বিশুদা। তোমার অহংকারের ফলাফল আমরা মূর্তি গ্রামের বাসীরা আজ পর্যন্ত ভুগে যাচ্ছি। রতন! বিশু মূর্তিকার প্রচণ্ড চিৎকার করে ওঠে। রতনও চিৎকার করে বলে, চিৎকার করো না বিশুদা, গ্রামের লোকজন এখনো তোমার আসল রূপটা জানে না, তাই এত সম্মান করে। যেদিন জেনে যাবে সেদিন তোমারও ওই একই দশা করবে যেটা তুমি। রতনের কথা শেষ হওয়ার আগেই বিশু দু হাতে রতনের গলা টিপে ধরে। নারায়ণ ছুটে এসে বিশু আর রতনকে কোনো ক্রমে আলাদা করে। বিশু এখন বাড়ি যা, আমরা পরে এ বিষয়ে আলোচনা করব। বিশু প্রচণ্ড চিৎকার করে বলে, হ্যাঁ হ্যাঁ, দেখে নেব। আমিও বিশু মূর্তিকার। সেদিন সবাই আমার পায়ে এসে পড়েছিলিস, আর আজ আমাকে দোষী করছিস। আমি সবাইকে দেখে নেব। কথাগুলো বলে বিশু দুমদাম পা ফেলে বেরিয়ে যায়। বিশু পথে এসে দেখে রাত বেশ গভীর। তুষ্টি নদী থেকে বয়ে আসা হিমেল হাওয়া বিশুকে কাঁপিয়ে দিচ্ছে। আজ রাতটা কেমন যেন একটু বেশি ঠান্ডা লাগছে। মনে মনে বিশু ভাবে, শরীর গরম করার জন্য জোরে হাঁটতে হবে। হঠাৎ পেছন থেকে কেউ শিনশিনে গলায় ডাক দেয়, বিশুদা, ও বিশুদা, আমাকে মূর্তি করা শেখাবে না? গলার স্বরটা কানে যেতে বিশু চকিতে পেছনের দিকে তাকায়। কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে থাকে। পরনের জামাটা ঠান্ডা শ্বেত রাজিতে ভিজে জবজবে হয়ে ওঠে। হাত পা দুটো অবশ হয়ে যায়, গলাটা শুকিয়ে কাঠ। একটা ঢোক গিলে ভয়ে ভয়ে চারিদিকে তাকাতে তাকাতে শুষ্ক স্বরে বিশু বলে, কে কে ওখানে? ওটা কার গলা শোনা যায়? হ্যাঁ। আবার অন্ধকারের নিস্তব্ধতাকে ভেদ করে সেই শীতল হিনহিনে গলায় নারী কণ্ঠটি বলে, আমাকে চিনতে পারো বুঝি? কিন্তু পরক্ষণেই ক্রোধান্বিত হয়ে গুমড়ে গুমড়ে সে বলে ওঠে, চিনতে তুই আমাকে ঠিকই পেরেছিস। তখনও চিনতে পেরেছিলিস, এখনো চিনতে পেরেছিস। বল বল, কে আমি? বল বল বল। বিশুর তখন আর নড়াচড়া করার ক্ষমতা নেই। শরীরটা তখন তার অবসাঙ্গ হয়ে গেছে। মুখের একদিকটা বেঁকে গিয়ে লালা গড়িয়ে পড়েছে। হাত পা সম্পূর্ণ অসাড়। তার তো দাঁড়িয়ে থাকারও ক্ষমতা নেই। বিশু স্পষ্ট বুঝতে পারছে কেউ অদৃশ্য একজন তার পরনের জামাটা ধরে তাকে দাঁড় করিয়ে রেখেছে। বিশু কিছু বলছে না দেখে অশরীরী নারীটা তাকে জোরে জোরে ঝাঁকাতে থাকে। আমি কে বল? বিশু অতি কষ্টে জড়িয়ে জড়িয়ে বলে, কথাটা বলার সঙ্গে সঙ্গে বিশু তার গলায় প্রচণ্ড চাপ অনুভব করে, যেন মোটা কোনো দড়ি তার গলার চারপাশে পেঁচিয়ে গেছে। ইন্দ্রিয় বৈকল্যের জন্য বিশু হাত দিয়ে সে বাঁধন আলগা করার চেষ্টাটুকুও করতে পারে না। গলায় প্রবল চাপে তার শ্বাস নিতে কষ্ট হয়, চোখ ঠিকরে বেরিয়ে আসতে চায়, কান মাথার আশেপাশে প্রচণ্ড চাপ অনুভূত হয় তার। ঠিক তখনই সেই অদৃশ্যা অবয়ব ধারালো কিছু দিয়ে বিশুর শরীরে যত্রতত্র চিড়তে থাকে। বিশুর তখন চিৎকার করার ক্ষমতা নেই। জীবিত অবস্থাতেই সে সহ্য করতে থাকে মারণ যন্ত্রণা। একসময় অতিরিক্ত রক্তপাতের জন্য বিশু মারা যায়। বিশু মারা গেলে আকাশ বাতাস কাঁপিয়ে শোনা যায় এক ভীষণ অট্টহাসি। নারায়ণ রাতে রতনকে বাড়ি ফিরতে দেয়নি। কি জানি পথে যদি আবার বিশুর সাথে দেখা হয়, হাতাহাতি হয়।
পরদিন সকালে রতন যখন নারায়ণের বাড়ি থেকে নিজের বাড়ি ফেরার সময় বিশুর ছিন্ন ভিন্ন মৃতদেহটাকে দেখে, ভয় আতঙ্কে দিশেহারা হয়ে অন্যদের খবর দিতে যায়। গতকাল অপূর্ব অসুস্থ হয়ে পড়ায় দুজন গ্রামবাসী তাকে ঘরে পৌঁছে দেয়। তার মধ্যে একজনের চোখ যায় অপূর্বর বানানো মূর্তিটার দিকে। সে বিভোর হয়ে তাকিয়ে থাকে মাটির মূর্তিটার দিকে। কি মনে হতে সে একটা কাপড়ে ঢেকে মূর্তিটা নিয়ে সেখান থেকে বেরিয়ে আসে। লোকটা মাথা ঝুঁকিয়ে তাড়াতাড়ি পা চালিয়ে নিজের বাড়ির দিকে যায়। এদিকে রতনও ঊর্ধ্বশ্বাসে ছুটতে ছুটতে এসে বেমক্কা লোকটার সাথে ধাক্কা খায়। আচমকা ধাক্কা খাওয়ায় লোকটার হাতে ধরা অপূর্বর বানানো মূর্তিটা পড়ে যায় সবেগে। এভাবে ধাক্কা লাগায় লোকটা ভীষণ বিরক্ত হয়ে রেগে বলে, কি গো রতনদা, একটু দেখে চলতে পারো না? এক্ষুনি তো সর্বনাশ করে দিচ্ছিলে। রতনের এসব কোনো কথা কানেই যায় না। সে আতঙ্কিত হয়ে চিৎকার করে বলে, বিশুদা, ওইদিকে। তার চিৎকার শুনে আশপাশের ঘরগুলো থেকে সবাই বেরিয়ে এসে রতনের কাছে সমস্তটা শুনে বিশুর লাশের দিকে ছোটে। কথা বলতে বলতে রতনের চোখ যায় মাটির গড়াগড়ি খাওয়া মূর্তিটার দিকে। মাটির বানানো নিখুঁত একটা মূর্তি। এত জোরে ধাক্কা খেয়ে হাত থেকে পড়া সত্ত্বেও মূর্তিটাতে একটা আঁচড় পর্যন্ত লাগেনি। রতন ভাবে এই পদ্ধতিতে তো শুধু একজনই মূর্তি বানাতে পারত, কিন্তু সেও তো। রতন লোকটিকে জিজ্ঞেস করে, এই মূর্তি তুই কোথায় পেয়েছিস? লোকটা কাঁপা কাঁপা গলায় বলে, আমি বানিয়েছি রতনদা। সত্যি করে বল, কোথায় পেয়েছিস? আমাদের গ্রামে এই পদ্ধতিতে মাটির মূর্তি বানাতে কেউ জানে না। বল ঠিক করে, কোথায় পেয়েছিস এটা? ও এই শহরে বাবুটির ঘরে। রতনের মাথায় তখন চিন্তার ভাঁজ পড়ে। সে মূর্তিটা কাপড়ে ভালো করে পেঁচিয়ে মাধব কাকার বাড়ি ছোটে। অপূর্ব এখন উঠে বসেছে, কিন্তু সকালের এত ভয়ঙ্কর খবরটা শুনে তার মনটা খুব খারাপ হয়ে গেছে। গতকাল থেকে একের পর এক খারাপ খবর শুনে আসছে, আর আজ সকালটা তো কল্পনারও বাইরে। সে যখন উঠেছিল তখন গ্রামেরই একজন তার পাশে ছিল। তার থেকেই বিশুর মৃত্যুর খবরটা জানতে পারে। বেচারি সুধা মাসি, তার উপর দিয়ে কি দুর্যোগ বয়ে যাচ্ছে সে কল্পনা করাও অপূর্বর পক্ষে সম্ভব হচ্ছে না। অপূর্ব উঠে বসে দেখে সেই গ্রামবাসীটিও চলে গেছে। অপূর্ব ভাবল যে একবার সুধা মাসির কাছে যাওয়া প্রয়োজন। সে বিছানা ছেড়ে হাত মুখ ধুয়ে বেরোতে যাবে, ঠিক তখনই খালি টেবিলটার দিকে তার নজর যায়। সেখানে মূর্তিটা নেই। কোথায় গেল সেটা? অপূর্ব পাগলের মতো এদিক ওদিক মূর্তিটাকে খুঁজতে থাকে। একটা ভরাট গলা শুনে অপূর্ব পেছন ফিরে দেখে একজন সৌম্যকান্তি প্রৌঢ় পুরোহিত গোছের মানুষ তার তৈরি মূর্তিটাকে পরম যত্নে কোলে নিয়ে রেখেছে। মূর্তিটা দেখে অপূর্ব সেটার কাছে ছুটে গিয়ে সেটাকে সাবধানে টেবিলের ওপর রাখে। তারপর বলে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি জানি না আপনি কে, কিন্তু আপনি আমার অনেক বড় ক্ষতি হওয়া থেকে বাঁচালেন। এই মূর্তিটা আমার বহু মাসের প্রয়াসের ফল। আমার নাম মাধব মূর্তিকার। আমি এই গ্রামের বিশ্বকর্মা মন্দিরের পুরোহিত। তুমি এই ধরনের মূর্তি তৈরির পদ্ধতি কোথায় শিখেছ? আমি কোথাও থেকে শিখিনি। আমি তো ছোট থেকেই এভাবেই মূর্তি বানাই, আর আমার হাতের তৈরি মাটির মূর্তি কখনো ভাঙে না। তোমার নাম কি? আমার নাম অপূর্ব হালদার। প্রৌঢ় মাধব প্রায় চিৎকার করে বলে ওঠে, না, তোমার নাম কিছুতেই অপূর্ব হালদার হতে পারে না। তোমার নাম অপূর্ব মূর্তিকার। তুমি মূর্তি গ্রামের চিত্রা মূর্তিকারের সন্তান। অপূর্ব চিৎকার করে ওঠে, কি বলছেন কি? আমি কোনো চিত্রা মূর্তিকারকে চিনি না। আমি ছোট থেকে ফাদার ডিসুজার সেল্টারে বড় হয়েছি, আর আমি এই গ্রামের নাম প্রথমবার শুনেছি, তাও একটা মাসিক পত্রিকায় দেখার পর। না, তুমি ভুল জানো, অথবা তোমার ফাদার নিজেই হয়তো তোমার সম্পর্কে জানেন না। তুমি চিত্রা মূর্তিকারের ছেলে, এটাই সত্যি। আর আমার এই কথা বলার মূল কারণ হলো তোমার মাটির মূর্তি করার অদ্ভুত কায়দা আর বাঁ হাতের ওই তিল। হয়তো তোমার গোড়ালিতেও একটা দাগ দেখা যেতে পারে। মাধবের কথা শেষ হওয়ার আগেই সুধা উদ্ভ্রান্তের মতো অপূর্বর দিকে ছুটে এসে তাকে দুহাতে জড়িয়ে ধরে বলে, তুমি তুমি চিত্রার ছেলে?
আমার আমার চিত্রার ছেলে। বেশ হয়েছে, বেশ হয়েছে। ওই বিশু মূর্তিকার মরেছে, তার তার আরো আগে মরা উচিত ছিল। তার কুকর্মের জন্য আমার আমার ছেলেটার অকালে। আর কিছু বলতে পারে না সুধা। অজ্ঞান হয়ে লুটিয়ে পড়ার আগেই অপূর্ব তাকে ধরে নেয়, তারপর নিজের বিছানায় শুইয়ে দেয়। এরপর জিজ্ঞাসু দৃষ্টিতে সে মাধব পুরোহিতের দিকে তাকায়। মাধব বলে, জানি তোমার অনেক প্রশ্ন আছে, সবটা বুঝতে গেলে তোমাকে সবটা জানতে হবে। তুমি আমাদের এই মূর্তিমাটি গ্রামকে যেমন দেখছো, বেশ কিছু বছর আগে গ্রামটা এত ছোট ছিল না। গ্রামের নদী তুষ্টি, তুষ্টি নদীর মাটি সবসময় জীবন্ত। এই গ্রামের সব মূর্তিকাররা এই তুষ্টি নদীর পাড়ের মাটি ব্যবহার করেই মূর্তি ভাস্কর্য বানাতো। গ্রামটাও ছিল বেশ সমৃদ্ধ, কিন্তু এত কিছুর মধ্যেও গ্রামের একটা নিষ্ঠুর নিয়ম ছিল যে গ্রামের কোনো মেয়ের বা মহিলার মাটির কাজ করবার অনুমতি ছিল না। গ্রামের সব মহিলারা সেটা মেনে চললেও শুধু একজন এই নিয়মকে মানত না। সে ছিল গ্রাম প্রধানের মেয়ে চিত্রা মূর্তিকার। আর সত্যি বলতে কি, চিত্রা সবার থেকে আলাদা ছিল। অসাধারণ সুন্দরী, আর তেমনি তার হাতের কাজ। সময়ের নিমেষে চিত্রার নামটা গাঁয়ের দিকে দিকে ছড়িয়ে পড়ে। তখন গ্রামের অন্যান্য মেয়েরা বা মহিলারা যারা চিত্রশিল্প বা ভাস্কর্য শিল্প করতে জানত, তারাও চিত্রার সাথে এসে যোগ দেয়। এত দূর পর্যন্ত সব ঠিক ছিল, কিন্তু এই ঘটনাটা কিছু লোকের বুকে কাঁটার মতো বিদ্ধে থাকে। তারা আর কেউ না, বিশু মূর্তিকার আর রতন মূর্তিকার। দুজনেই ছিল খুব দক্ষ শিল্পী, কিন্তু দুজনের দম্ভ ছিল চরম। চিত্রার প্রতি একটা সুপ্ত ভোগ বাসনা বিশুর বহুদিন থেকে, কিন্তু গ্রাম প্রধানের মেয়ে বলে তারা বিশেষ সুবিধা পাচ্ছিল না। রতনের অবস্থা বিশুর থেকে অনেকটা ভালো, তাই রতনের বাবা চিত্রার সাথে রতনের বিয়ের প্রস্তাব দেয়। রতনদের আর্থিক অবস্থা খুব ভালো হওয়ায় প্রস্তাব নাকচ করার কোনো কারণ ছিল না। এদিকে চিত্রার সাথে রতনের বিয়ে ঠিক হয়ে যাওয়ার কারণে রাগে ফুঁসতে থাকে বিশু। ওদিকে যেদিন চিত্রা আর রতনের আশীর্বাদ হবার কথা, সেদিন রতন চিত্রাকে বলে, তুমি বিয়ের পর মাটি বা তুলির কাজ ছেড়ে দেবে, এটা আমার আদেশ। রতন ছোট থেকে দেখে এসেছে যে তার বাবা তার মাকে এমনভাবেই কথা বলতো, কিন্তু চিত্রা আলাদাভাবে মানুষ হয়েছিল। সে স্বাধীন চিন্তাধারী। রতনের এহেন প্রস্তাবে সে রেগে গিয়ে ঘর ভর্তি লোকের সামনে রতনকে প্রচণ্ড অপমান করে বিয়ে ভেঙে দেয়। এই অপমানের বদলা নিতে রতন উঠে পড়ে লেগে যায়। বিশু এই সুযোগে ভুলিয়ে ভালিয়ে রতনকে নিজের দলে টেনে চিত্রাকে অপহরণ করে ও লুকিয়ে রাখে নিজেদেরই বাড়ির একটা পরিত্যক্ত ঘরে। সারা গ্রামে তখন চিত্রার খোঁজ পড়ে যায়। ওদিকে চিত্রার ওপর চলতে থাকে মানসিক অত্যাচার, এমনকি শারীরিক অত্যাচারও। পালা করে বিশু আর রতন চিত্রাকে ভোগ করত। যখন চিত্রা চিৎকার করে কাঁদত, তখন তার মুখে কাপড় গুঁজে দিত। মেয়ের শোকে গ্রাম প্রধান আর তার স্ত্রী অসুস্থ হয়ে মারা যায়। ক্রমাগত শারীরিক অত্যাচারের ফলে চিত্রা অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। কালের নিয়মে সে একটি ছেলের জন্ম দেয়। সদ্য জন্ম হওয়া শিশুটাকে দেখে বিশু রতনকে বলে, মেরে ফেল ওই 20 বাচ্চাকে। চিত্রা কুকিয়ে ওঠে, দয়া করো, আমার এই একরত্তি ছেলেটাকে ছেড়ে দাও। তোমার দুটো পায়ে পড়ে ছেড়ে দাও, দয়া করো। রতন বিচ্ছিরি ভাবে হেসে উঠে বলে,
দেখ দেখ এখন কেমন পায়ে পড়ছে, দেখ, দেখেছিস তো? তোদের জায়গা শুধু আমাদের পায়েই। মুহূর্তেই কঠিন হয়ে যায় চিত্রার চোখ মুখ। তোমরা যা করছো তার শাস্তি তোমাদের পেতে হবে। আমি দেব, তোমাদের শাস্তি দেব বিশুদা, তোমাদের শাস্তি আমি দেব। বিশু বলে, দেখ দেখ মেয়ের কথা দেখ, আমার কাছে মূর্তি করা শিখেছে, এখন আমাকে চোখ রাঙাচ্ছে। এর কাজ তো আমি এখনই শেষ করে দেবো। কথাটা বলেই বিশু চিত্রার গলা টিপে ধরে। কিছুক্ষণের মধ্যেই ছটফট করতে করতে চিত্রা মারা যায়। চিত্রা মারা গেলে রতন খুব ভয় পেয়ে যায়। সে বুঝতে পারে বিশুর মতিগতি ঠিক সুবিধার নয়। চিত্রাকে মেরে সেখানেই পুঁতে দেয় সে। বিশুর মাথায় তখন যেন খুন চেপেছে। রক্ত জল করা দৃষ্টিতে সে রতনকে বলে, মেরে ফেল ওই 20 বাচ্চাকে। বিশুর কথা শুনে সে বাচ্চাটাকে নিয়ে চুপিসারে সেখান থেকে চলে আসে। রতন বাচ্চাটাকে মারতে পারে না। শত হলেও এটা তো অস্বীকার্য নয় যে সেই এর পিতা। রতন বাচ্চাটাকে নিয়ে সোজা আমার কাছে এসে সব খুলে বলে, আমি অতি সামান্য পুরোহিত। এই গ্রামে এত বড় একটা অন্যায় হয়ে গেল, অথচ কেউ জানতে পারল না। এখন যদি কেউ জানতে পারে তাহলে রক্তারক্তি কাণ্ড লেগে যাবে। এত বড় একটা অন্যায় গ্রামে হয়ে গেছে, অথচ আমি কিছুই করতে পারলাম না। আমি আমার এক বিশ্বস্ত লোকের হাতে বাচ্চাটাকে দিয়ে বললাম, এই গ্রাম থেকে দূরে শহরে কোথাও সুরক্ষিত জায়গায় যেন বাচ্চাটাকে, মানে তোমাকে রেখে আসে। 2 দিন রতন আমার বাড়িতেই থাকে। কিন্তু আমার মন বলছিল একটা ঝড় উঠবেই। আমি রতনকে বললাম যত তাড়াতাড়ি পারে যেন গ্রাম থেকে বেরিয়ে যায়। কিন্তু নিয়তির সামনে কারি বা চলেছে। পরদিন গ্রামের সীমানার বাইরে রতনের মুন্ডহীন দেহটা পাওয়া যায়। সেই দিন রাতে হঠাৎই বিনা কারণে দাউ দাউ করে গোটা গ্রামে আগুন লেগে যায়। ঠিক সেই সময় আকাশ বাতাস কাঁপিয়ে কোনো এক নারী অট্টহাসিতে ফেটে পড়ে বলে, মরবি, তোরা সবাই মরবি, তোদের নিস্তার নেই, কেউ তোরা বাঁচবি না। সেদিন আমাকে বাঁচতে দিসনি তোরা। আমি বুঝতে পেরেছিলাম যে ওটা চিত্রার প্রেতাত্মা। সময়ের আগে অপূর্ণ আশা নিয়ে মৃত্যুতে সে যে এখন পিশাচিনী। এই পিশাচিনীর ক্ষোভের কবল থেকে এখন কেউ বাঁচতে পারবে না। আমি চোখের সামনে আমার বাড়ি, আমার গ্রামকে জ্বলতে দেখেছিলাম, অথচ আমার কিছুই করণীয় ছিল না। কোনো ক্রমে কয়েকজনকে নিয়ে আমি তুষ্টি নদীর এই পাড়ে চলে আসি। এই পাড়ে এসে আমার সাধ্যমতো মন্ত্র পাঠ করে পিশাচিনী চিত্রাকে নদীর ওই পাড়েই আটকে রাখলাম। আমাদের গ্রামে 200-র ওপর লোকের বাস ছিল। পিশাচিনীর ক্ষুধার আগুনে সেদিন সব কিছু জ্বলে পুড়ে শেষ হয়ে গিয়েছিল। আমি এই কয়জনকে বাঁচাতে পেরেছিলাম। এখানে এসে অনেক কষ্টে একটু একটু করে আবার নিজেদের গোছাতে পেরেছিলাম, কিন্তু আর এখন বোধহয় সেটাও সম্ভব নয়। পিশাচিনী তার প্রতিশোধ নিয়েই ছাড়বে। তুমি যে মূর্তিটা বানিয়েছ সেটা চিত্রার মূর্তি, কিন্তু তুমি কি করে চিত্রার মূর্তি বানালে? আর সবচেয়ে বড় প্রশ্ন হলো, পিশাচিনী আত্মা আমার তৈরি গণ্ডি ভেঙে এদিকে এলো কি করে? আমি তো সবাইকে ওই পাড়ে যেতে মানা করে দিয়েছিলাম। তাহলে? অপূর্ব এতক্ষণ সব চুপচাপ শুনছিল। সে এবার বুঝতে পারছে তার এখানে এত অদ্ভুত অনুভূতিগুলো কেন হচ্ছিল, কেন সে বারবার চেষ্টা করে মূর্তিটার আকর্ষণীয় দেহবল্লরী ফুটিয়ে তুলতে পারেনি, কেন তার বারবার মনে হচ্ছে যে সে এখানে আগেও এসেছে।
এখন সব প্রশ্নের উত্তর সে পেয়ে গেছে। তার যে এই জায়গার সাথে আত্মার সম্পর্ক রয়েছে, তার নারীর টান রয়েছে এখানে, তার মা থাকতো এখানে যাকে বিনা অপরাধে অসহনীয় যন্ত্রণা সহ্য করে অকালে মারা যেতে হয়েছে। অপূর্বর রাগ বা ক্ষোভ নয়, বরং এই গ্রামবাসীদের জন্য তার দয়া হয়। ফাদার ডিসুজা তাকে ক্ষমা করতে শিখিয়েছেন। তাছাড়া সে তো নিজের জীবন আশীর্বাদ রূপেই দেখে। হয়তো তার মায়ের আশীর্বাদ, ফাদারের আশীর্বাদ সবটাই তার সাথে ছিল। তাই যারাই তার মায়ের প্রতি অন্যায় করেছে তাকে সে মনে মনে ক্ষমা করে দেয়। মাধবের কথাটার উত্তরে অপূর্ব ধীর স্বরে বলে, হয়তো এই দুর্ঘটনাগুলোর কারণ আমি সবার অলক্ষ্যে ওই পাড়ের মাটি এনেছিলাম। প্রৌঢ় হালকা হেসে বলেন, দোষ তোমার নয় হে, সবই নিয়তি, সবই নিয়তি। বাইরে তখন রাত। হঠাৎ বাইরে বাঁচাও বাঁচাও সুর ওঠে। সবাই দৌড়ে বাইরে এসে দেখে গ্রামের বাকি ঘরগুলোতে দাউ দাউ করে আগুন জ্বলছে, আর গ্রামবাসীরা হাহাকার করে চিৎকার করে কাঁদছে। অপূর্বের এসব ভালো লাগে না। তার কি মনে হতো সে ছুটে সামনে গিয়ে চিৎকার করে বলে, মা মা এবার থেমে যাও মা, আর নয়, যারা তোমার প্রতি অন্যায় করেছিল তাদেরকে তো তুমি নিজের হাতে শাস্তি দিয়েছ। এবার শান্ত হও মা, তুমি নিরীহদের ক্ষমা করে দাও। এ দেখো আমি তোমার ছেলে, একদম সুস্থ আছে। আমার জন্য না হয় মা তুমি ওদেরকে ক্ষমা করে দাও। কথাগুলো বলতে বলতে অপূর্ব দুহাতে মুখ ঢেকে টুকরে কেঁদে ওঠে। ঠিক সেই সময় কোথাও থেকে ফোঁপানোর আওয়াজ আসে, আর প্রায় সঙ্গে সঙ্গে শুরু হয় মুষলধারায় বৃষ্টি। বৃষ্টির জলে দাউ দাউ করে জ্বলা আগুন মুহূর্তেই নিভে যায়। ঠিক সেই সময় একটা দমকা হাওয়া অপূর্বর গা ঘেঁষে বেরিয়ে যায়। হাওয়াটা যখন যায় তখন অপূর্ব শুনতে পায় কেউ যেন তাকে বলছে, ভালো থাকিস বাবা। অপূর্ব কাঁদতে কাঁদতে বলে, তুমিও ভালো থেকো মা। অপূর্ব আর কদিন সেখানে থেকেছিল। মাধব পুরোহিতের সাহায্যে চিত্রার আত্মার সাধ্য শান্তি করেছিল। সুধা কিছুটা সুস্থ হতে সে জেনেছিল যে চিত্রা আর সুধা অত্যন্ত ঘনিষ্ঠ বান্ধবী ছিল। সুধার যতটুকু অঙ্কন বা ভাস্কর্যের জ্ঞান তার সবটুকুই চিত্রার শেখানো। তুষ্টি নদীর এই পাড়ে চলে আসার কিছু বছর পর বিশুর সাথে সুধার বিয়ে হয়। সেই সময় সে জানতে পারে যে চিত্রাকে খুন করা হয়েছিল, আর খুন করেছিল তারই স্বামী বিশু। কিন্তু তখন সুধার কিছু করার ছিল না। এপারে আসার পর বিশু নিজের যোগ্যতায় এই মূর্তিমাটি গ্রাম এবং গ্রামবাসীর জীবিকার পুনরুত্থান করেছিল। সবাই বিশুকে খুব সম্মান করত, তাই সুধার কথা কেউ বিশ্বাস করবে না। শহরে ফেরার সময় অপূর্ব সুধাকে সাথে করে নিয়ে আসে। এক মাকে সে হারিয়েছে, আর এক মাকে সে কিছুতেই হারাতে দেবে না। শহরে এসে অপূর্ব আবার কাজে যোগ দেয় এবং আগের চাইতে আরও বেশি সুনাম অর্জন করে। অপূর্ব বুঝতে পারে যে তার মা যাওয়ার সময় তার সবটুকু গুণ অপূর্বকে উজাড় করে দিয়ে গেছেন। অপূর্ব কিন্তু এখন হালদার নয়, এখন সে মূর্তিকার। অপূর্ব মূর্তিকার। এতক্ষণ তোমরা শুনছিলে মূর্তির মাটি, রচনা তনিমা সাহা। আজকের গল্প পাঠ ও গল্পের সূত্রধারে ছিলাম আমি সায়ন্তন। অন্যান্য চরিত্রে আমার সাথে ছিল আর্য, প্রীতম, সৌমদীপ, সৃষ্টি, ঋদ্ধি, তৃষা, সৌভিক, শঙ্খ এবং প্রভাকর। এই গল্পের নাট্যরূপ নির্মাণে ছিল দুর্বা, আবহ সঙ্গীত ও স্পেশাল এফেক্টসে ছিল ঋদ্ধি, প্রচ্ছদ নির্মাণে ছিল শুভদীপ ব্যানার্জি। কেমন লাগলো আজকের গল্পটা? যদি এই গল্পটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। বেল আইকনে ক্লিক করতে ভুলো না সমস্ত গল্পের আপডেট এবং নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো আর শুনতে থাকো ফিকশন হান্ট। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন রোমাঞ্চকর গল্পের সাথে। নমস্কার, শুভরাত্রি।